আহ, আরে ক্লাস। আমরা কি গত উইকের টপিকস গুলো কি একটু দেখেছিলাম? স্যার গত উইকে স্যার C++ দেখাইতেছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো সি প্লাস প্লাস গুলা কি একটু দেখতে পেয়েছিলাম, মানে আমরা কি একটু দেখার সুযোগ পেয়েছিলাম জিনিসগুলো? স্যার শুধু ওই আমাদের বেসিকটা একটু দেখাইতে শুরু করছিলেন। হ্যাঁ, সেটা ঠিক আছে। মানে আমরা যা যা দেখেছিলাম কোডগুলা, তো ওই দু একটা কোড কি আমরা একটু বাসায় ট্রাই করেছি? সুযোগ হয়েছে কি আমাদের? স্যার হ্যাঁ বলেন। স্যার আমাদের মানে ফার্স্ট সেমিস্টারে ভালো মতন শেখানো হয় না তো স্যার, আমাদের ডাটা স্ট্রাকচার থিওরিতে সি করায় স্যার। আর মানে ল্যাবে স্যার ডাটা স্ট্রাকচার মানে করি C++ করি, যার জন্য আমাদের একটু সমস্যা হইতেছে বুঝতে অনেকেরই। স্যার আমাদের যদি মানে সিটা একটু করাইতেন তাহলে স্যার আমাদের ভালো হতো সবার জন্যই। সি করানো যায়, করানো যাবে না যে তা না। তবে হচ্ছে যে যেহেতু আমাদের ডেটা স্ট্রাকচারটা সি প্লাস প্লাস দিয়ে, সো মানে সেজন্য সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আহ, মানে দুটোই একসাথে যদি শিখি তাহলে ভালো হয়। দুটো একসাথে যদি শিখি, এটার মানে হচ্ছে যে আমরা যখন সি প্লাস প্লাসটা করবো, তো ওই সি প্লাস প্লাসটা করার সময় ওই টপিক গুলো যদি আমরা শিখে ফেলি, আমাদের জাস্ট সি প্লাস প্লাস এবং সি এর মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট কিছু লাইব্রেরি ফাংশনে বা হচ্ছে কিছু সিনট্যাক্সে। তাছাড়া সি আর সি প্লাস প্লাস এর মধ্যে খুব বেশি একটা যে পার্থক্য তা না। তবে হচ্ছে কি যে আমি যেটা চাচ্ছিলাম যে এই কোর্সে আমরা যদি সি প্লাস প্লাসটা আমি সি দেখবো, সমস্যা নেই, তবে কিছুদিন পরে দেখবো আর কি। সো আমি প্রথম দিকে হচ্ছে সি প্লাস প্লাসটা, আমাদের বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখানে সি দেখাই না, সরাসরি জাভা থেকে শুরু করে এরপর হচ্ছে সি প্লাস প্লাস দেখায়। সো ওরা চায় যে সরাসরি ওপিটাই শিখুক, কারণ এখন মার্কেটে সি প্লাস প্লাস জাভা এই দুটোর হচ্ছে একটু বেশি মূল্যায়িত হয়। সো সেক্ষেত্রে হচ্ছে যে আহ, মানে আমরা সিটাও শিখবো, কিন্তু জাস্ট একটু পরে আমরা সি প্লাস প্লাসটা একটু হাতে খড়ি নেই। দেন হচ্ছে যে আমাদের, কারণ আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, কোন একটা বইয়ের আপনি যদি চ্যাপ্টার 2 দেখেন বা চ্যাপ্টার 2 যদি আপনি আগে পড়েন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য চ্যাপ্টার 1টা একটু ইজি হয়, আই হোপ। হ্যাঁ, So আপনি বলতে পারেন যে স্যার চ্যাপ্টার 2 তো কিছুই বুঝি নাই, বাট চ্যাপ্টার 2 না বোঝার কারণে চ্যাপ্টার 1টা হয়ে যায় কি একটু ইজি হয়ে যায়। তো তখন হবে কি যে আপনি সি প্লাস প্লাসটা একটু করতে করতে যখন একটু শিখলেন, তখন আপনার কাছে মনে হবে কি যে সিটাও মনে হয় যে প্রায় কাছাকাছি এরকম। সো সি আর সি প্লাস প্লাস এর মধ্যে জাস্ট আমি কিন্তু গতদিন কোড করার সময় কিন্তু জাস্ট বলেছিলাম যে সি আর সি প্লাস প্লাস এর মধ্যে পার্থক্যটা যে এই জায়গাটাতে হচ্ছে যে আমরা সি করছি, মানে আমরা সিতে কিভাবে করতাম আর সি প্লাস প্লাসে হচ্ছে যে আমরা কিভাবে করছি, এই জিনিসটা হচ্ছে কিন্তু আমরা গত ক্লাসে একটু কিন্তু আমরা দেখার চেষ্টা করেছিলাম, আই হোপ। সো আমরা ইনশাল্লাহ টপিকগুলো নিয়ে হচ্ছে একটু দেখার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে ইনশাল্লাহ সি নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। আচ্ছা, তো আমরা জাস্ট যদি একটু জিজ্ঞেস করি যে আমাদের গত সেমিস্টারে যখন আমরা সি করেছি, কতটুকু পর্যন্ত আমাদের হয়েছিল? স্যার লুপ পর্যন্ত পড়াইছিল। আচ্ছা আচ্ছা। তো তাহলে তো অনেক, যেহেতু স্ট্রাকচার প্রোগ্রামিং ছিল তাই না, এসপিএল ছিল না? জি স্যার। আচ্ছা আচ্ছা। তো আমরা কি মানে খুব, তো মানে হয় খুব বেশি একটা ইয়া করতে পারিনি, মানে বুঝতে পারিনি, তাই তো? জি স্যার, বেশি দূর আগাইতে আমাদের পারি জন্য নাই। একটু একাডেমিক। একটু একটু ইয়া হয়েছে। আচ্ছা, আমাকে জাস্ট 1 মিনিট একটু সময় দেন, জাস্ট 1 মিনিট। তো আমরা হচ্ছে যে আজকে আরো দু একটা প্রবলেম সলভ করি, একটা ডাটা স্ট্রাকচার দেখি, দেন হচ্ছে আমরা সি নিয়ে হচ্ছে আরেকটু আলোচনা করব। তো দেখতে দেখতে আমরা মোটামুটি শিখে যাব। সি, সি প্লাস প্লাস, জাভা প্রায় সেমই। হ্যাঁ, শুধুমাত্র সিনট্যাক্স একটু চেঞ্জ আছে। সিনট্যাক্স বলতে বোঝাচ্ছে যে যেমন ধরেন যে আমরা প্রিন্টএফ লিখতাম, প্রিন্টএফ এর জায়গায় হচ্ছে আপনার
সি আউট লিখি, মানে সি আউটপুট। হ্যাঁ, ঠিক একইভাবে হচ্ছে যে আমরা যেমন স্ক্যান করে ইনপুট নিতাম সিতে, ঠিক ওই জিনিসটাকে আমরা না লিখে লিখি হচ্ছে যে সি ইন দিয়েছে আমরা ইনপুট নিই। আবার ধরেন যে এই এই দুটো জায়গায় হচ্ছে একটু বেশি চেঞ্জ। আবার হচ্ছে যে এমনি আমরা লিখতাম হচ্ছে কি বলে যে ইনক্লুড stdio ডট এইচ। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে যে আমরা দেখতাম, বা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে কি আমরা ওই লেখার চেষ্টা করতাম ইয়াতে আমাদের সি প্রোগ্রামে। বাট এই জিনিসটা আমাদের যখন সি প্লাস প্লাস এসছে তখন হচ্ছে কি সেটা আইও স্ট্রিম হয়ে গেছে। তো আইও স্ট্রিম কি যে স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। আমরা যখন মানে ওই যে স্ক্যান আপ করতাম তখন আমরা এই যে স্পেশাল ক্যারেক্টার যেমন ইন্টিজার তারপর এই ধরনের ব্যবহার করতাম। নিউ লাইনের জন্য যেগুলো পার্সেন্ট ডি এইসব ব্যবহার করতাম। তারপর হচ্ছে গিয়া এম্বারস্যান্ড চিহ্নগুলো ব্যবহার করতাম। এগুলো কি কিছু ব্যবহার হবে না সি প্লাস প্লাসে? এভরিথিং ব্যবহার হবে, এভরিথিং, কোনো কিছুরই চেঞ্জ নাই, সব কিছু ব্যবহৃত হবে। আমরা স্ক্যান এফ এ ইন্টিজার ডাবল ইউজ করতাম না, আমরা স্ক্যান এফ এ ইন্টিজার বা ডাবল। আচ্ছা, বাই দ্য ওয়ে আমাকে একটু বলেন তো যে ইন্টিজার, ফ্লোট, ডাবল এগুলোকে কি বলে? ভেরিয়েবল। এগুলোকে যদি ভেরিয়েবল বলে তাহলে আমি ডেটা যদি টাইপ স্যার। আর ভেরিয়েবল বলেন। আচ্ছা ডেটা টাইপ স্যার। সরি স্যার, ডেটা টাইপ। আচ্ছা, ডেটা টাইপ আর ভেরিয়েবলের মধ্যে পার্থক্য কি? স্যার ভেরিয়েবল তো স্যার যেখানে আমরা একটা মান স্যার অ্যাড্রেস করে রাখি, মেমরি অ্যাড্রেস করে রাখি। আর ডেটা টাইপ হইলে কোন ধরনের ডেটা আমরা এখানে ইনপুট করব, ডাবল না ফ্লোট না ইন্টিজার, কোন টাইপের ডেটা আমরা ইউজ করব। আচ্ছা ঠিক আছে, আই হোপ সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো জাস্ট যদি আমি একটু দেখাই, ধরেন আপনি কোডিং এর মধ্যে লিখলেন যে এক্স আর ওয়াই, এরকম আমাদের ক্যারেক্টার আছে। আমি যদি কোডিং এর মধ্যে এক্স ওয়াই আর হচ্ছে এক্স জেড লিখি, তো এটাও কি লেখা যায় না? এই দুটো জিনিস কি আমি আমার নিজের মতো করে নিয়েছি না? ধরেন যে আপনি বললেন যে 1 আর 2, এই দুটাকে আমি হচ্ছে যোগ করব, 1 আর 2টাকে যোগ করব। সো 1 আর 2 যেমন আপনি যোগ করতে পারেন, ঠিক একই ভাবে আপনি 121 প্লাস হচ্ছে মনে করেন যে 215, এটাকেও কিন্তু আপনি যোগ করতে পারেন, তাই না? জি স্যার। আপনি যোগ করতে পারেন না? জি স্যার। আচ্ছা, সো যদি আমরা যোগ করতে পারি তার মানে হচ্ছে যে এই জিনিসটা যেমন আমরা আমাদের নিজেদের থেকে, এটা কিন্তু প্রোগ্রামের মধ্যে দেয়া ছিল না। এই জিনিসটা হচ্ছে কি আমরা নিজেরা প্রোগ্রামে ডিফাইন করেছি। আবার এই জিনিসটা যেটা, এটাও কিন্তু আমরা প্রোগ্রামিং এ নিজেরা ডিফাইন করেছি। আবার এই জিনিসটা যেটা, এই দুইটা জিনিসও কিন্তু আমরা প্রোগ্রামিং এ নিজেরা ডিফাইন করেছি। সো আমরা যখন কোনো কিছু নিজেরা ডিফাইন করি, এটাকে ডিফাইন করা বলে। আমরা যখন নিজেরা কোনো ব্যবহার করি বা ইউটিলাইজ করি আমাদের সুবিধার জন্য, তখন সেই জিনিসগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। তখন সেই জিনিসগুলোকে বলা হয় ভ্যারিয়েবল। আর ঠিক একইভাবে আমরা যখন ইউজ করছি, এখন দেখেন, আচ্ছা বলেন তো নিউমেরিক্যাল মানে কি? নিউমেরিক্যাল বা নিউমেরিক, এই কথাটার মানে কি? এটাকে আমরা বুঝি। আচ্ছা, নিউমেরিক শব্দটা হচ্ছে কি, সংখ্যা স্যার। আমরা যখন সংখ্যা লিখি, হ্যাঁ জি very স্যার। good, আমরা যখন সংখ্যা লিখি, ধরেন যে 0 1 2 3 এরকম করে আমরা মোট সংখ্যা মনে করেন যে 9 পর্যন্ত নিই, তো তারপর হচ্ছে বাকি সবগুলো পারমুটেশন কম্বিনেশন, যে এই দুটাকে চেঞ্জ করে হচ্ছে যে আমরা মানে 1 2 3 1 2 3 4 এরকম করে সংখ্যা হচ্ছে আমরা পাশাপাশি নিয়ে সংখ্যা বানাই। তো যখনই 0 থেকে 9 পর্যন্ত আমরা যা যা আছে সব লিখছি, এটাকে বলা হয় হচ্ছে নিউমেরিক। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যদি বলেন সেটা হচ্ছে নন নিউমেরিক বা নিউমেরিক না, তো সেগুলো হচ্ছে কি যেমন এ বি সি ডি, এগুলো হচ্ছে মানে নিউমেরিক না। আবার একটা আপনি বলতে পারেন যে আমি একই সেন্টেন্সে ধর আমি লিখলাম যে A1 লিখলাম,
তাহলে আমি কিন্তু এখানে নিউমেরিক আর নন নিউমেরিক দুইটাই কিন্তু লিখছি। সো এই ধরনের, আবার ধর আমি বললাম হ্যাশ, আবার আমি বললাম যে ধরেন পার্সেন্টেজ, এরকম বললাম, এগুলো কিন্তু ক্যারেক্টার রয়েছে। সো এগুলাকে, এই সবগুলা মিলে, অর্থাৎ আপনি এক জায়গায় সব ধরনের ক্যারেক্টার লিখতে পারবেন। এটাকে বলা হয়, এই জিনিসটাকে বলা হয় আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক। আচ্ছা, এই জিনিসটা আমার বলার উদ্দেশ্য কি? এই জিনিসটা বলার আমার পারপাসটা হচ্ছে যে আমরা যখন প্রোগ্রামিং দেখছি, আমরা আমাদের প্রোগ্রামিং এ আমাদের ইচ্ছা মতো ভ্যারিয়েবল দিচ্ছি, বাট ভ্যারিয়েবল গুলো দেওয়ার সময় তাকে অবভিয়াসলি আমার কম্পিউটারকে বলে দিতে হবে যে এগুলো কি ধরনের ভ্যারিয়েবল বা এগুলো কি ধরনের জিনিসগুলো আমরা ইউজ, কারণ কম্পিউটার তো বুঝতে পারবে না যে এটা কি, এক্স বা ওয়াই কি, এটা তো কম্পিউটার বোঝার সাধ্য নেই। এজন্য আপনাকে বলে দিতে হবে এগুলো আমরা কি ধরনের ডেটা টাইপ ইউজ করতেছি। সো আপনি কি করলেন, এখানে একটা ইন্ট লিখে দিলেন। ইন্ট, এই ইন্ট কথাটার মানে হচ্ছে ইন্টিজার। আমরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করি, যেমন ইন্টিজার, রিয়েল নাম্বার, তারপরে হচ্ছে আপনার রিয়েল নাম্বার। আমরা কি এগুলো জানি? ইন্টিজার কি, রিয়েল নাম্বার কি, এগুলো কি আমরা জানি? তারপর হচ্ছে যে ন্যাচারাল নাম্বার, তারপর হচ্ছে আপনার যেটা আমরা বলি হচ্ছে যে ফ্লোট নাম্বার। আর ডাবলটা হচ্ছে যে আমরা আমাদের কম্পিউটারে মানে জাস্ট প্রোগ্রামিং এর জন্য ইউজ করি, তাছাড়া ডাবলটা খুব বেশি একটা ইউজ হয় না। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে যে আমরা সংখ্যা লিখলাম, সংখ্যা লিখার পরে সেই সংখ্যাটা আদতে সংখ্যা কিনা, সংখ্যা মানে রিয়েল সংখ্যা কিনা, সো এটা বুঝতে আর কি। যে ধরেন আপনি বললেন যে 1 একটা সংখ্যা, আবার বললেন -1, এটা একটা সংখ্যা, ভালো। আবার আপনি বললেন 1.25 একটা সংখ্যা, 1.25 একটা সংখ্যা, আবার কি হচ্ছে যে -1.32 এটা একটা সংখ্যা। সো সবই কিন্তু আলটিমেটলি সংখ্যা। সো এখানে যদি আপনি পার্থক্য খোঁজেন, হয়তো কি দেখবেন, যোগ দেখবেন, গুণ দেখবেন, কি বলি, যোগ দেখবেন মানে পজিটিভ দেখবেন, নেগেটিভ দেখবেন, বা দশমিক দেখবেন। সো এরকম কি বিভিন্ন ধরনের আপনার কি সংখ্যা দেখতে পাবেন। আমরা শুধুমাত্র যোগ বা বিয়োগ করতে পারি সংখ্যার, এর চেয়ে বেশি কিন্তু আমরা করতে পারি না। আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে ন্যাচারাল নাম্বারটা হচ্ছে কি যে আপনার, বা যেটাকে বাংলা স্বাভাবিক নাম্বার বলে, সেটা হচ্ছে কি যে আমরা জাস্ট 1 2 3 এভাবে জাস্ট লিখতেছি সংখ্যাগুলোকে, এগুলোকে বলা হয় ন্যাচারাল নাম্বার। আর ইন্টিজার মানে হচ্ছে, ইন্টিজার কথাটার মানে হচ্ছে এই যে আমরা যে ইন্টিজার লিখতেছি, এই ইন্টিজারটা লিখার মানে হচ্ছে এই কথাটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সেটা মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে। আমি যদি বলি -1, তাও যেমন সেটা ইন্টিজার, আবার যদি বলি +1, সেটাও কিন্তু ইন্টিজার। স্বাভাবিক সংখ্যা কিন্তু ইন্টিজার না। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে ফ্লোট, আমরা তো স্বাভাবিকভাবে কিন্তু ফ্লোট জিনিসটা কিন্তু দেখি না। ফ্লোট কিন্তু আমাদের যখন আমরা ম্যাথমেটিক্যালে পড়েছিলাম, তখন কিন্তু সেটাকে আমরা বেসিক্যালি বলতাম ফ্র্যাকশনাল নাম্বার। যে কোনো ফ্র্যাকশনাল নাম্বারকে হচ্ছে কি আমরা ফ্লোট বলতাম। ভাঙ্গন নাম্বার, হ্যাঁ, ফ্র্যাকশনাল নাম্বার আর কি। ফ্র্যাকশনাল নাম্বারকে কিন্তু আমরা নরমালি বা বেসিক্যালি আমরা হচ্ছে কি ফ্লোট বলতাম। যেমন কি ফ্র্যাকশনাল বলতে কি বোঝায়, ফ্র্যাকশন কথার অর্থ কি বলেন তো? ফ্র্যাকশন বলতে কি বোঝায়? ভগ্নাংশ, হ্যাঁ। অর্থাৎ যে কোনো কিছু p/q আকারে লেখা। দ্যাট মিন্স হচ্ছে যে আমি যে কোনো কিছু, ধরেন আমি লিখলাম যে 1/, আচ্ছা যে কোনো কিছু, আচ্ছা কোনো কোশ্চেন না থাকলে আমরা মাইক্রোফোনটা মিউট করে দিই। কাইন্ডলি কোনো কোশ্চেন না থাকলে মাইক্রোফোনটা একটু মিউট করে রাখুন। আব্দুর রহিম ভাই, এটা মাইক্রোফোন অফ করে দেন।
সে মনে হয় আমাদের কথা শুনতে পারতেছেন স্যার, আপনি অফ করে দিন। স্যার আপনি মিউট করে দেন সবাইকে। আচ্ছা, সো এগুলো এদেরকে বলা হয় হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। তো এখন ফ্র্যাকশনাল নাম্বার কি, যে যে কোনো কিছু আমি এই মানে ভাগ আকারে বা সেই জিনিসটা কি আলটিমেটলি দশমিক আকারে কি আসতে পারে। এখন আপনারা বলতে পারেন স্যার এখানেও তো নেগেটিভ আসতে পারে, অবভিয়াসলি এখানে নেগেটিভ আসতে পারে। সো যদি আমি এখানে নেগেটিভ দেইও তাও কিন্তু এটা ফ্র্যাকশনাল নাম্বারই। সো এই ধরনের সংখ্যাগুলোকে আমরা যখন প্রকাশ করি আমাদের কোডিং এ, তখন এগুলাকে ফ্লোটেও প্রকাশ করতে পারি বা প্রকাশ করতে পারি, সমস্যা নেই। তো এরপরে হচ্ছে যে আমাদের আরো যদি কিছু নাম্বার চান, যেমন রেশনাল নাম্বার, তো এই সবগুলা কিন্তু আলটিমেটলি ফ্লোট ডাবলের মধ্যেই পড়ে, সমস্যা নেই। আপনারা যে কোনোটা চাইলে ইউজ করতে পারেন, স্যার শুধুমাত্র একটা যে সব কোশ্চেন সংখ্যা। ছিল, হ্যাঁ অবশ্যই। স্যার ফ্লোট আর ডাবলের ভিতরে কি কোনো পার্থক্য আছে? ফ্লোট আর ডাবলের ভিতরে কোনো মানে বেসিক্যালি কোনো পার্থক্য তেমন, ফ্লোট আর ডাবলের ভিতরে বেসিক্যালি তেমন কোনো পার্থক্য নেই। জাস্ট ফ্লোট আর ডাবলটা হচ্ছে কি আমরা জাস্ট দশমিক জিনিসটাকে একটু ভেঙে লেখার জন্য, জাস্ট একটু বোঝার জন্য হচ্ছে আমরা ইউজ করি। তাছাড়া ফ্লোট আর ডাবলের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নেই। আপনি ফ্লোটও ইউজ করতে পারেন, ডাবল ইউজ করতে পারেন যদি আপনি দশমিক যে কোনো সংখ্যাকে লিখতে চান। স্যার এই। ফ্লোটে স্যার আচ্ছা। 6 ডিজিট স্যার। পর্যন্ত নেওয়া যায়, আর ডাবলে স্যার 12 ডিজিট পর্যন্ত নেওয়া যায়। আমরা মেইনলি দশমিক সংখ্যাগুলো নেওয়ার জন্য হচ্ছে ইউজ করি। এখন ডিজিট কতগুলো হবে না হবে সেটা বিষয় না। সো ওই ডিজিট যখন বড় হবে বা ছোট হবে তখন আমরা জিনিসটা করতে করতে বুঝতে পারবো, সমস্যা নেই। আমি জাস্ট প্রথম দিকে এটা বললাম না, আমি যখন কাজ করবো তখন আপনাকে দেখাবো নি যে আমরা কেন হচ্ছে যে এই ফ্লোট ইউজ করি বা ডাবল ইউজ করি, তখন আপনারা কাজে দেখতে পাবেন ইনশাল্লাহ। জিনিসটার অ্যান্সারটা পরে দেবনি, জাস্ট এটাই আমরা মনে রাখি যে ফ্লোট আর ডাবল হচ্ছে কি মেইনলি দশমিকের জন্য আমরা ইউজ করি। আচ্ছা, দেন হচ্ছে যে আমরা বলতেছিলাম যে রেশনাল সংখ্যা বা ইররেশনাল সংখ্যা। সো রেশনাল সংখ্যা বা ইরেশনাল সংখ্যা হচ্ছে যে আপনার কাইন্ড অফ যেমন যদি আপনি কোনো জায়গায় স্কোয়ার রুট ইউজ করেন, তো সেগুলাকে মানে স্কোয়ার রুট ইউজ করতে পারেন। আই মিন টু সে মানে যে কোনো সংখ্যাকে আপনি যদি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারেন তাহলে হচ্ছে কি সেটা রেশনাল সংখ্যা। যেমন ধরেন যে ধরেন আমি বললাম যে 3, সাপোজ আমি বললাম 3 সংখ্যাটা কিন্তু চাইলে আপনি ভাগও করতে পারেন। দ্যাট মিন্স হচ্ছে 3/1 আকারে কিন্তু আপনি লিখতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি দশমিক সংখ্যাতে প্রকাশ করলেন, ধরেন যে আপনি বললেন যে 5.5, এটাও কিন্তু একটা রেশনাল নাম্বার। মূলত সংখ্যা। তাহলে হ্যাঁ মূলত সংখ্যা। তাহলে ইররেশনাল কি, যেটাকে হচ্ছে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, সেটাকে হচ্ছে কি অমূলত সংখ্যা বলে। যেমন আমি যদি এখন বলি যে √3 অ্যান্সার হচ্ছে কি, √3 অ্যান্সার হচ্ছে কি যে কত হবে 1 পয়েন্ট সামথিং আর কি, 1 পয়েন্ট কত 3 বা 4 এরকম কিছু একটা হবে, বা 1.7 এরকম কিছু একটা হবে, 1.7। সো এই যে জিনিসটা বললাম, এই 1.7 কে কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনি এটাকে ভাগ আকারে প্রকাশ করতে পারতেছেন না, কারণ এটা কিন্তু আরো অনেক বড়, 1.732 কি দিনে আছে আর কি। সেটা কিন্তু চাইলেও কিন্তু আমি ভাগ আকারে এভাবে কিন্তু পি বাই কিউ আকারে কিন্তু আমি চাইলে প্রকাশ করতে পারতেছি না। বা আপনি যদি √2 ধরেন, √2 এর মান হয় সাপোজ হচ্ছে যে আপনার 1.41 এরকম কিছু একটা হয় আর কি। আপনি কিন্তু চাইলেও √2 কে মানে ডিভাইড করে মানে 1 মানে পি বাই কিউ বা মানে জাস্ট লব আর হর দিয়ে হচ্ছে যে ভাগ করে কিন্তু দেখাতে পারছেন না। এই ধরনের যখন কোনো কিছু আপনারা দেখবেন, সো সেটাকে বলা হয় হচ্ছে ইররেশনাল নাম্বার। তাছাড়া এছাড়া আপনার ডেসিমাল নাম্বার আছে, আর আইটা আছে সেটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার জিনিসটা কি, আমরা ন্যাচারাল নাম্বার দেখেছি, সো ন্যাচারাল নাম্বার দেখেছি, ইন্টিজারও দেখেছি, আর একটা হচ্ছে আপনার রিয়েল নাম্বার। সো রিয়েল নাম্বারটা কি তাহলে? সো রিয়েল নাম্বারটা হচ্ছে আপনার ধরেন যে আমরা রেশনাল নাম্বারও বললাম, ইররেশনালও বললাম, তারপর হচ্ছে যে ন্যাচারাল নাম্বারও বললাম, এবার ইন্টিজারও বললাম। এই সবগুলো জিনিস যদি এক জায়গায় থাকে সেটাকে বলা হয় রিয়েল নাম্বার। অর্থাৎ আমি যদি 0 লিখি সেটা প্লাস মাইনাস 0 লিখতে পারবো,
আবার প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 যতগুলো সংখ্যা আছে সেগুলো লিখতে পারবো। আবার আমি যদি চাই যে ভগ্নাংশগুলোকে প্লাস মাইনাসে লিখবো, সো সেটাও কিন্তু প্লাস মাইনাসে লিখতে পারি। অর্থাৎ ধরেন যে প্লাস মাইনাস হাফ লিখলাম, তারপর মনে করেন যে প্লাস মাইনাস 3/2 লিখলাম, আমার ইচ্ছা আমি লিখলাম। হ্যাঁ, আমি এটাকেও কি রিয়েল নাম্বার বলতে পারবো। আবার যদি আপনি বলেন যে √2, √3, √2, তারপর হচ্ছে √3, এটাও কিন্তু রিয়েল নাম্বার, মানে যেটা আমরা একটু আগে রেশনাল মানে ইররেশনাল নাম্বার বলছিলাম। দেন হচ্ছে যে আপনি বললেন যে আচ্ছা আপনাদের কি কখনো পৌনপুনিক বা এই ধরনের কোনো ওয়ার্ড কি এর আগে শুনেছেন ওয়ার্ডটা? জি স্যার, বাস্তব সংখ্যা অধ্যায় স্যার। জি স্যার। আচ্ছা, সো পৌনপুনিক জিনিসটা হচ্ছে কি যে একই জিনিস বারবার ঘুরে 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 আবার আসে। সো এই জিনিসটাও কিন্তু বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারের মধ্যে পড়ে। সো মানে ধনাত্মক, ঋণাত্মক বা নেগেটিভ, নন নেগেটিভ, পজিটিভ যাই বলেন না কেন, এই সব ধরনের সংখ্যা যখন এক জায়গায় আসে তখন সেটাকে বলা হয় হচ্ছে বাস্তব সংখ্যা। ক্যালকুলেটরে বলতে পারেন যতক্ষণ এরর না আসবে যত মান আছে সব রিয়েল সংখ্যা। সবগুলো হচ্ছে রিয়েল নাম্বার। সো এটাই হচ্ছে রিয়েল নাম্বার। আচ্ছা, সো আমার এটা বলার উদ্দেশ্য ছিল কি যে আমরা জাস্ট বোঝার জন্য জিনিসগুলা। সো আমরা যদি বলি এক্স আর ওয়াই, আমরা কিন্তু এক্স আর ওয়াই কে কিন্তু কখনো যোগ করতে পারি না। এক্স আর ওয়াই কিন্তু যোগ করার মতো পক্ষে পসিবলই না। আমরা যোগ করতে পারবো কি যখন এটা এই দুটার মধ্যে কোন একটা সংখ্যাকে হচ্ছে কি আমরা ডিক্লেয়ার করব। ধরেন এক্স এর জন্য একটা সংখ্যা ডিক্লেয়ার করলাম, ওয়াই এর জন্য হচ্ছে একটা সংখ্যা ডিক্লেয়ার করলাম, বা তাদেরকে ধরে নিলাম। যোগ বিয়োগ হবে। হ্যাঁ, সো আমার কথা ঠিক। সো আমার এই বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যখন যোগ করতে চাচ্ছি ঠিক ওই সময় আমি বলতে পারেন যে স্যার আমরা তো সরাসরি তাহলে 2 আর 3 যোগ করে দিতে পারি। হ্যাঁ, অবভিয়াসলি পারেন, বাট আমরা এখানে 2 আর 3 ধরার কারণটা কি? 2 আর 3 ধরার কারণটা হচ্ছে আমাদের যখন কম্পিউটারে কাজ করি বা প্রোগ্রামিং এ কাজ করি, তখন এই দুটা জিনিস আমরা যে বললাম যে এক্স আর হচ্ছে ওয়াই, যে আমরা ধরে নিলাম। তো ধরে নেওয়ার কারণ হচ্ছে যে আমরা যখনই এক্স নামে কোনো একটা ভ্যারিয়েবল লিখলাম বা ওয়াই নামে কোনো একটা ভ্যারিয়েবল লিখলাম, এই ভ্যারিয়েবলটা লেখার অর্থই হচ্ছে এরা আমাদের মেমোরিতে একটা জায়গা নিয়ে নেয়। মেমোরিতে আমার সংখ্যা যোগ বা গুণ বিয়োগ আপনি যে কোনো ক্যালকুলেশন করেন না কেন, সবগুলা ক্যালকুলেশন করার জন্য আপনার জায়গা দরকার, জায়গা থাকা দরকার, একটা স্পেসিফিক আপনার কিছু একটা জায়গা দরকার, যে জায়গাটা থেকে যে জায়গাটা থেকে না, যে জায়গায় হচ্ছে কি আপনি মানে যে জায়গাটাকে নিয়ে আপনি আলটিমেটলি কাজ করতে পারবেন। আমাদের ডেটা স্ট্রাকচার কিন্তু শুরুই হতো আপনাদের এই অ্যারে বা পয়েন্টার থেকে হচ্ছে শুরু হতো। যদিও আমরা যেহেতু আগে একটু আমাদের ল্যাকিংস আছে, সো মানে বিষয়টা হচ্ছে কি যে আমরা যখন বললাম যে x ইকুয়াল টু 2 আমরা ধরে নিলাম, আমি x ইকুয়াল টু 2 না ধরলাম, আমি প্রথমে বললাম যে x হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি। তো এখন x ভ্যারিয়েবল নেওয়ার পরে আপনাকে প্রোগ্রাম জিজ্ঞেস করবে যেটা কি ধরনের ভ্যারিয়েবল, আপনি কি ধরনের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চান। আপনি বললেন আমি ইন্টিজার বা হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করতে চাই। তারপর ফিক্সড হয়ে গেল যে আপনি এখন যাই করেন না কেন আপনার পূর্ণ সংখ্যায় আসবে। আচ্ছা, এখন আপনি বললেন যে আমি আরেকটা সংখ্যা নিলাম, আরেকটা সংখ্যা নেওয়ার জন্য মেমোরিতে জায়গা ঠিক করে নিলাম। আমাদের কম্পিউটারে কিন্তু অনেকগুলো মেমোরি আছে, র্যাম আছে, রম আছে, যদি নাম শুনে থাকেন, র্যাম, রম, দেন হচ্ছে আপনার ক্যাশ মেমোরি, ফ্ল্যাশ মেমোরি, এরকম অনেক ধরনের কিন্তু মেমোরি আছে। সো এই মেমোরির মধ্যে কিন্তু কম্পিউটার আলটিমেটলি জায়গা করে নেয় যে আমি এখন যোগ বা বিয়োগের কাজ করব, আমার একটা জায়গা দরকার। সো আপনি যখনই এক্স লিখলেন, ইন্টিজার এক্স লিখলেন, এই ইন্টিজারের জন্য কিন্তু কোনো কাহিনী নেই, কাহিনী হচ্ছে এক্স এর জন্য। এই এক্সটার জন্য কিন্তু আপনার একটা জায়গা দখল করে নিল সে। অর্থাৎ মেমোরির মধ্যে আপনার যতখানি কম্পিউটারে মেমোরি আছে, ওই মেমোরির মধ্যে থেকে কিছু অংশ সে হচ্ছে দখল করে নিল বা জায়গা করে নিল বা ফাঁকা করে রাখলো, যেন ওইখানে আমি চাইলে কোন একটা সংখ্যাকে ডিক্লেয়ার করতে পারি, ইন্টিজার টাইপ যে কোনো বা পূর্ণ সংখ্যা টাইপ যে কোনো একটা সংখ্যাকে আমি ডিক্লেয়ার করতে পারি। আমি এরপরে বললাম যে এক্স মনে করেন যে 10 সংখ্যা, এটা এক্স যেমন একটা ভেরিয়েবল, 10টাও কিন্তু আমার একটা ভেরিয়েবল। এরপরে কি আমরা একটা সেমিকোলন দিলাম। এরপরে ওয়াই হচ্ছে আরেকটা জিনিস, আরেকটা ভেরিয়েবল। সো এখানে আমরা বললাম যে 12, এটা একটা ভেরিয়েবল নিয়ে আমরা হচ্ছে কাজ শুরু করে দিলাম। তো এখন আমার পয়েন্টটা হচ্ছে যে আমরা যখনই এদেরকে নিলাম,
নেয়ার পরে দুজনের জন্যই কিন্তু মেমোরিতে জায়গা বরাদ্দ হয়ে গেছে। এখন আমি চাইলে এদের দুজনকে ইনস্ট্রাকশন দিতে পারি যেন তারা দুজনে যোগ হয়ে একটা অ্যান্সার বের করতে পারে, কারণ যোগের কাহিনী প্রোগ্রামের জানা আছে, বাট কাকে যোগ করবে বা কেন যোগ করবে সেটা তার জানা দরকার নেই। তার রেজাল্ট কি আসছে সেটা তার জানার বিষয় না। তার বিষয় হচ্ছে আমি যোগটা আলটিমেটলি ফুললি পারফর্ম করতে পারলাম কিনা। এখন আপনি যোগ করলেন এক্স প্লাস ওয়াই, যোগ করার পরে সেই যোগটাও তো কোথাও না কোথাও রাখতে হবে, সেই যোগটাও কিন্তু কোথাও না কোথাও রাখতে হবে। সো আপনি যদি চান যে সি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, সেখানে আপনি রাখতে পারেন, অথবা কি সরাসরিও কিন্তু আপনি রান করে দেখাতে পারেন যে আমার এই আউটপুটটা এরকম এসছে, আপনার ইচ্ছা। সো আমরা ভ্যারিয়েবল এবং হচ্ছে যে ডেটা টাইপের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম নাকি বুঝি নাই? না বলতে বলতে পারেন। স্যার আমি যদি হ্যাঁ, স্যার বল। সি নামে স্যার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার কইরা স্যার এর ভিতরে মানটা রাখি, তাহলে তো স্যার এই হ্যাঁ। মান দুইটা সি এর ভিতরে স্টোর হবে। আর হ্যাঁ, যদি আমি মান দুটো সরাসরি সি ভিতরে স্টোর হবে না। না না না, মান দুটো সি ভিতরে স্টোর হবে না, এটার যোগফলটা হচ্ছে সি স্টোর হবে। স্যার আমি সেইটাই বললাম, মানে যোগফলটা সি এর ভিতরে স্টোর হবে। হ্যাঁ হ্যাঁ আর যদি স্যার আমি এখানে সি ডিক্লেয়ার না করে সরাসরি এক্স প্লাস ওয়াই যোগ করি, তাহলে স্যার ওই হ্যাঁ হ্যাঁ যোগফলটা হ্যাঁ, স্যার কোথায় স্যার ডিক্লেয়ার মানে স্টোর হবে? ওইটাও মেমোরিতে ডিক্লেয়ার হবে, কিন্তু কোথায় স্যার? মেমোরিতে ওটা র্যামই হবে, র্যামই আসবে। আচ্ছা, জাস্ট যে জিনিসটা, এটা আমি যদি একটু বলি আপনাদেরকে, দেখেন এই যে আমরা ইয়াটা যে ওপেন করে রাখছি, এই যে পেইন্টটা যে আমি ওপেন করে রাখছি, সো আমি যদি এখন কম্পিউটার অফ করে দিই তাহলে কি পেইন্টটা কি চলবে? না স্যার। চলবে না। সো এই জিনিসটাকে যতক্ষণ আমরা কম্পিউটার অন রাখি ততক্ষণ র্যামের মধ্যে হচ্ছে কি মেমোরিটা সেভ হয়। সো আপনি যদি সিটা ডিক্লেয়ার করেন তাও যেমন আপনি দেখাতে পারবেন, অর্থাৎ সি নামক একটা মেমোরিতে হচ্ছে কি আপনার ভেরিয়েবলটা হচ্ছে কি সেভ হচ্ছে, অথবা কি আপনি যদি চান যে এই আউটপুটটা আমি সি নামক ভেরিয়েবল ছাড়াই শুধুমাত্র আউটপুট দেখাবো, সেটাও কিন্তু ওই একই মেমোরিতে হচ্ছে যে জায়গা দখল করে নেবে। বাট ওই মেমোরিটার কোনো আইডেন্টিফিকেশন নাই, আইডেন্টিটি আমি জানি না। এই জাস্ট এটা হচ্ছে পার্থক্য। সি দিয়ে হচ্ছে কি আমি মেমোরি একটা আইডেন্টিফিকেশন ঠিক করে দিলাম বা একটা লোকেশন ঠিক করে দিলাম যে সি নামক জায়গাতে হচ্ছে রেজাল্টটা দেখাবে। আর যদি আমি এক্স প্লাস ওয়াই দিয়ে শুধুমাত্র রেজাল্ট দেখতে চাই তাহলে কিন্তু সে সি নামক ওই আইডেন্টিফিকেশন, ওই জায়গাটার কোনো পরিচয় সে জানে না, শুধুমাত্র তাকে রেজাল্টটা দেখাতে হবে বলেও সে রেজাল্টটা দেখাচ্ছে, বাট মেমোরি সে ঠিকই নিচ্ছে। ঠিক আছে? জি স্যার। এই এই হচ্ছে পার্থক্য। সো আমরা তাহলে আজকে একটু দু একটা প্রবলেম দেখার চেষ্টা করি। তাহলে আমরা সমস্যা নাই, আমরা যখন কাজ করব, কাজ করার ফাঁক দিয়ে আমরা হচ্ছে কি দু একটা জিনিস দেখবো আর কি। আচ্ছা, তার আগে হচ্ছে তাহলে আমি একটা জিনিস বলি, আমরা কি সোয়াপ ওয়ার্ডটার নাম শুনেছি কখনো? সোয়াপিং? জি স্যার। আচ্ছা, সো সোয়াপ মানে কি? স্যার পরিবর্তন চেঞ্জ করা, করা। মানে আমি একটার ভ্যালু আরেকটা রাখবো, ওইটার ভ্যালু আবার পরেরটা রাখবো। আচ্ছা ঠিক আছে। সো আমি সোয়াপ আমরা কিভাবে করি? স্যার আমরা দুইটা মান নিয়ে আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল ঘোষণা করি, এরপরে ওখান থেকে করি স্যার। আচ্ছা, সো এটা কি আমরা সবাই জানি? বাকিরা কি সবাই জানি জিনিসটা? জি স্যার। ঠিক আছে, জেনে থাকি আমি জাস্ট আবার একটু দেখানোর জন্য দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সোয়াপিং জিনিসটা হচ্ছে জাস্ট, আমি যেহেতু সি প্লাস প্লাস দেখাচ্ছিলাম তো এই জন্য হচ্ছে যে সোয়াপিংটা একটু জাস্ট আবার একটু দেখানো। সেটা হচ্ছে যে আমরা সোয়াপিং করতে পারি। সোয়াপিং আমাদের করার ইয়া আছে, সেটা হচ্ছে কি যে আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে আপনারা যেটা বললেন যে টেম্পোরারি ভেরিয়েবল ধরে করতে পারি, আরেকটা হচ্ছে যে আমরা যোগ বিয়োগ করেও করতে পারি। আচ্ছা, তো দেখি মেমোরি অনেক বেশি ইউজ হচ্ছে তো এই জন্য। আচ্ছা, সো আমরা তাহলে প্রথমে শুরু করি যে আমরা কি করতাম।
স্যার পাওয়ার পয়েন্টটা Programming কেটে দেন স্যার, ওই তো র্যাম যাচ্ছে অনেক পাওয়ার পয়েন্টের কারণে হয়তো বা। পাওয়ারপয়েন্টের জন্য না, ইসের জন্য, গুগল ক্রোমের জন্য। গুগল ক্রোমটা যতক্ষণ অন থাকে, যত বেশি হচ্ছে আমি ট্যাব রাখবো, তত বেশি হচ্ছে আমার ইয়া যাবে, ব্রেভ, কি বলে, ব্রেভটা বেটার স্যার, ব্রেভ তো ওপেন Brave টা সোর্স। better, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। ওই ইয়া ইউজ করে অভ্যস্ত তো, আমরা তো সবাই আচ্ছা, আর ব্রেভে কিন্তু স্যার ওই বিল্ট ইন অ্যাড ব্লকারও থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই অনেক আগের থেকে গুগল ক্রোম ইউজ করে অভ্যাস, সেই জন্য আর কি। আচ্ছা আচ্ছা, আচ্ছা। সো আমরা হচ্ছে যে ইউজ করা শুরু করলাম হচ্ছে ইনপুট। এখন আমরা জানেন যে আমরা যখন সি প্রোগ্রাম ইউজ করি তখন আমাদের কি হয়, আমরা প্রথমে বা সি বা সি প্লাস প্লাস যাই করেন না কেন, আমরা প্রথমে হচ্ছে লাইব্রেরি ফাংশনটাকে এখানে ডিক্লেয়ার করি, যে লাইব্রেরি ফাংশনটা দিই, যে লাইব্রেরিটা নিয়ে আমরা ফুল কোডটা করতে পারবো। সো ইনক্লুড, আর এখানে যখন আমরা সি প্লাস প্লাস করবো তখন আমরা লিখি IOSTREAM। IO স্ট্রিম জিনিসটা হচ্ছে কি, যে আমরা ইনপুট আউটপুটের স্ট্রিম, মানে হচ্ছে যে সব জিনিস নেওয়ার চেষ্টা করব। এখন আমরা যদি চাই যে আমাদের ইচ্ছা মতো অনেকগুলো ভেরিয়েবল আমরা ইউজ করব, স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ইউজ করব, সেজন্য আমরা লিখি ইউজিং নেম স্পেস স্ট্যান্ডার্ড STD। নিয়ে এখন হচ্ছে যে আগের মতোই সবকিছু সি সি এর মধ্যে আমরা যেভাবে করতাম ঠিক একইভাবে করছি। সেটা হচ্ছে যে ইন্টিজার মেইন মানে হচ্ছে মেইন ফাংশন লিখতাম, মেইন ফাংশন লিখে তার মধ্যে হচ্ছে যে আমরা আমাদের যে কাজগুলো সেগুলো করতাম ঠিক একইভাবে করব। সো আমি ধরে নিলাম যে আমার একটা সংখ্যা হচ্ছে আপনার 5, একটা ধরে নিলাম হচ্ছে, ধরেন বি ধরে নিলাম হচ্ছে কি সাপোজ 10 ধরে নিলাম। সো দুইটা সংখ্যা ধরে নেওয়ার পরে এখন আমরা চাই এই দুইটা সংখ্যাকে আমরা অদল বদল করব বা সোয়াপিং করব। সো ফার্স্টে আমি জাস্ট ইয়াকে জিজ্ঞেস করি, আপনার ইউজারকে জিজ্ঞেস করব যে হ্যাঁ আমাদের, বা ইউজারকে জাস্ট দেখানোর জন্য বা আমরা রান করে দেখানোর জন্য, যে মানে আমাদের মতো করে একটু জাস্ট সুন্দর করে সাজানোর জন্য, যে আমরা প্রিন্টএফ লিখলাম বা সি আউট লিখলাম যে ইয়ার আগে কেমন ছিল দেখতে, সোয়াপিং এর আগে দেখতে কেমন ছিল, বিফোর সোয়াপিং দিয়ে হচ্ছে যে দিলাম, শেষ। এখন আমরা চাচ্ছি যে ইয়া করতে, এটাকে লাইন ভাঙতে, দ্যাট মিনস হচ্ছে যে নিউ লাইনে পরবর্তীতে দেখতে, যে নিউ লাইনে হচ্ছে পরবর্তীতে দেখতে, দ্যাট মিনস হচ্ছে যে পরবর্তী লাইনে হচ্ছে আমাদের এই ইয়াটা দেখবো, আমাদের আউটপুটটা দেখবো। সো হচ্ছে কি, এর জন্য আমরা যেমন সিতে হচ্ছে স্ল্যাশ এন দিতাম, যে স্ল্যাশ যেমন যে এরকম করে হচ্ছে আমরা এন দিতাম, এই কথাটার মানে হচ্ছে যে আমাদের পরবর্তী লাইন আর কি। সো এই জিনিসটা হচ্ছে কি, আমরা এখানে দেখা হয়, এখানে লেখা হয় এন্ড লাইন। এন্ড লাইন যখন লিখবো এটার মানে হচ্ছে যে আমরা পরবর্তী লাইনে যাচ্ছি বা সেকেন্ড লাইনে আমরা দেখার চেষ্টা করছি। তো এরপরে আমরা যা যা দেখাতে চাচ্ছিলাম জাস্ট ওই জিনিসটাই দেখাবো, যে আউট নিলাম, মনে করেন নিয়ে নিলাম, বললাম যে আমরা এ হচ্ছে এটা ছিল আর বি হচ্ছে এটা ছিল, জাস্ট আমাদের সোয়াপিং এর আগে দেখতে কেমন ছিল স্যার সেটা এটা দেখানোর করতে জন্য। পারলো। হ্যাঁ শিওর শিওর শিওর। সি আউট এই লাইনটা বুঝি না, একেবারে মাথার উপর দিয়ে গেছে, সি বুঝি নাই। সি আউট লাইনটার মানে হচ্ছে, সি আউট লাইনটার মানে হচ্ছে, আচ্ছা আপনি সিতে কি প্রিন্টেড নাম শুনেছিলেন, প্রিন্ট ওয়ার্ডটার? জি স্যার, এটা সি প্লাস প্লাসে এই গত ক্লাসে বোঝানো হয়েছিল। হ্যাঁ, প্রিন্ট ওয়ার্ডটা দিয়ে আমি কি করতাম, প্রিন্ট ওয়ার্ডের কাজ কি আমার, এটা কি আমি জানি? স্যার কোশ্চেনটা কি সবার জন্য আমি নাকি স্যার? হ্যাঁ না না, জাস্ট ওনার জন্য। প্রিন্ট, আপনার প্রিন্ট দিয়ে আপনি কি বুঝতেন? শুধু মানে প্রিন্ট যে ওয়ার্ডটা আপনি বলেন সংখ্যাটাকে যে ডিক্লেয়ার করা হয়েছে ওই সংখ্যাটার ইউজার কাছ থেকে একটা মান চাওয়া, মানে না, প্রিন্ট মানে হচ্ছে যে আপনি চাচ্ছেন, আপনি প্রোগ্রামিং এ যা লিখছেন না কেন, জাস্ট ওই জিনিসটা হচ্ছে, আচ্ছা
ঠিক আছে, আমি তাহলে এটা পরে লিখি। লিখি। তো আমি যদি আচ্ছা একটা ফাইল নিই। আমাদের সৃষ্টির সীমানার বাইরেও অনেক অনেক লোক আছে যারা নিজেদের দান আপনাদের মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অফ করে দিতে পারেন। মাইক্রোফোনটা কাইন্ডলি অফ করে দিতে পারেন। স্যার আপনি অফ করে দেন, সিরিয়াল দেখে। ক্লাসের সময় সিরিয়াল দেখতেছে, সাবাস। তো দেখারই কথা, স্কুল কলেজ আজকে থেকে খুলে গেল, আপাতত এখনো খুলে নাই। তো আমরা যখন সি করতাম তখন হচ্ছে যে আমরা সি করতাম তখন আমরা অনেকটা এইভাবে লিখতাম যে ইনক্লুড stdio.h, দ্যাট মিন্স হচ্ছে যে আমরা একটা হেডার ফাইল নিচ্ছি, হেডার ফাইলটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট সবকিছুকে সে একত্রে নিয়ে নিচ্ছে, এই জায়গাতেই সবকিছু আছে। এখন সরাসরি হচ্ছে কি আমরা মেইন ফাংশনে চলে যেতাম, যে এখন দেখেন আমরা যদি লিখি প্রিন্ট, এই প্রিন্ট যদি আমরা লিখি প্রিন্ট এফ লেখার মানে হচ্ছে যে প্রিন্ট ফাংশন, অর্থাৎ আমার ভেতরে যা যা আছে সবকিছু আমরা যখন রান করব প্রোগ্রামটাকে, তখন যে কালো যে ইয়াটা দেখতে পাচ্ছিলেন যে স্ক্রিনের মধ্যে আসে, সেখানে সরাসরি উঠে যাবে। আমরা কোডিং এ যা লিখবো সেটা ওইখানে উঠে যাবে। আমি লিখলাম হ্যালো, ওয়ার্ল্ড, এই কথাটার মানে হচ্ছে যে আচ্ছা কোনো কিছু দিত নাই, রিটার্ন কিছু দিয়ে দিই। তো জাস্ট একটু দেখেন, এই যে আমরা লিখেছি, এই যে প্রিন্ট এফটা লিখেছি, প্রিন্ট লেখার মানে হচ্ছে কি যে সরাসরি প্রিন্ট হয়ে যাচ্ছে। প্রিন্ট কথাটার মানে হচ্ছে যে আমরা যখন স্ক্রিনে দেখবো, স্ক্রিনে দেখার সময় আমাদের যে লাইনটা প্রোগ্রামিং এ লিখেছি সেই জিনিসটা হচ্ছে কি জাস্ট আমরা ভিজুয়ালি দেখবো আর কি, যে বা রান করলে প্রোগ্রামিং এর আউটপুট হিসেবে আমরা দেখবো। এখানে যা লিখছি সেটাই আউটপুট হিসেবে হচ্ছে আমাদের স্ক্রিনের ওই যে কালো জিনিসটা সেটাতে হচ্ছে দেখায় বা কমান্ডে দেখায়, ওটাকে কমান্ড বলে আর কি। যদি আমি এটা আউটপুট দেখি, না অনেকের থাকতে পারে, আপনার অনেকেরই, যেহেতু আমরা সিটা করে আসার সময় আমাদের বুঝতে পারিনি। আচ্ছা আপনি দেখেন তো একটু বুঝতে পারেন কিনা জিনিসটা, এই লেখাটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, যে আপু আমাকে প্রশ্নটা করেছিলেন, দেখেন তো একটু আপনি এটা দেখতে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে, এখানে কি লেখা আছে উপরে? স্যার হ্যালো ওয়ার্ল্ড, মানে প্রিন্টএফ এর ভিতরে যে লেখাটা থাকবে ওটা আউটপুট আমাদের দেখাবে। হ্যাঁ, আপনি এখানে যা মনে চায় তাই লিখেন, এই জিনিসটা হচ্ছে কি এখানে দেখাবে। সো এই প্রিন্টএফ লেখাটা, প্রিন্টএফে আপনি যা ইচ্ছা তাই লিখেন, সেটা হচ্ছে এখানে দেখাবে। বাট আমি যদি এখানে স্ক্যানএফ লিখি, স্ক্যানএফ মানে হচ্ছে, স্ক্যানএফ কথাটার অর্থ হচ্ছে যে আমরা ইউজারের কাছ থেকে কোনো ইনপুট নিচ্ছি। আচ্ছা ধরেন আপনি ফেসবুকে ঢুকেছেন, ফেসবুকে ঢোকার পরে আপনি ফেসবুকে ঢুকলে তো আপনার কোনো স্ট্যাটাস বা হচ্ছে কমেন্ট কিন্তু হয় না, আপনি দেন বিধায় কিন্তু সেটা আসে, তাই না? এই ধরেন যে আপনি গিয়েছেন ফেসবুকে, যাওয়ার পর আপনাকে বললো যে হোয়াট ইজ অন ইউর মাইন্ড, এটা আপনার কাছে চেয়েছে। এই যে হোয়াট ইজ অন ইউর মাইন্ড আপনাকে লেখা দেখাচ্ছে, এটা সরাসরি ফেসবুকের কোডিং এর মধ্যেই লিখে দেওয়া, যে আপনি ফেসবুক অন করলেই এটা আপনাকে দেখাবে। এরপরে আপনি যদি ওখানে যা লিখবেন সেই জিনিসটা হচ্ছে কি পরবর্তীতে আউটপুট হিসেবে, আপনি কিন্তু যখন লিখতেছেন তখন কিন্তু দেখাচ্ছে না, তখন জাস্ট আপনি নিজে দেখছেন। বাট লিখার পরে আপনি যখন একটা পোস্ট করলেন, পোস্ট করা মানে হচ্ছে কি এটা এখন বাকি সবাই দেখতে পাবে, যদি আপনি সবাইকে দেখানোর মতো কাস্টমাইজ করে রাখেন, তাহলে হচ্ছে সেটা সবাই দেখতে পাবে। এই যে আপনি লিখলেন, জিনিসটা লিখার পর হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, আপনার লেখাটা হচ্ছে স্ক্যান করা, দ্যাট মিন্স হচ্ছে আপনি ইনপুট দিলেন। আর প্রিন্টএফ মানে হচ্ছে বাকি সবাই এই জিনিসটা দেখতে পাচ্ছে, আউটপুটটা। এই জিনিসটাই হচ্ছে কি আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডটা। এই জিনিসটা কি, যখন আমরা প্রিন্ট এফটা, এই প্রিন্ট এফ এর জিনিসটা যখন আমরা
সি প্লাস প্লাস ইউজ করি তখন হচ্ছে কি সেই জিনিসটা আমরা ইউজ করি সি ও ইউটি হিসাবে, সি আউট, আউটপুট বা প্রিন্টএফ লেখাটাই হচ্ছে কি সি প্লাস প্লাস এর সি আউট হিসাবে বা সি ও ইউটি হিসাবে লেখা হয়। একই জিনিস, নামটা ভিন্ন। বুঝি নাই মনে হয়, তাই না? না বুঝলে বলেন, সমস্যা নেই, আমি আবার আবার দেখাবো। স্যার বুঝতে পারছি। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে যে সি আর সি প্লাস প্লাস এর মানে আপনার ডিফারেন্সটা হচ্ছে কি জাস্ট দুই একটা সিনট্যাক্স এর, তাছাড়া খুব বেশি আপনার সমস্যা নেই। বাকি সবকিছু একই, শুধুমাত্র দুই একটা সিনট্যাক্সে হচ্ছে আপনার একটু চেঞ্জ আছে, বাকি সবগুলো জিনিসই হচ্ছে এক। মানে আপনি যতগুলো লজিক লিখবেন, ফর লুপ লিখবেন, হোয়াইল লুপ লিখবেন, ডেটা টাইপ লিখবেন, বা হচ্ছে যে আপনি মানে লুপ করবেন, কন্ডিশনাল ইফ এলস লিখবেন, অ্যারে করবেন, পয়েন্টার করবেন, সবকিছু এক। শুধুমাত্র ভিন্ন হচ্ছে দুই একটা সিনট্যাক্সে, জাস্ট এই দুইটা সিনট্যাক্স, এই উপরে দুইটা লাইন, আর হচ্ছে কি ইনপুট আউটপুট, এই দুটো লেখার ক্ষেত্রে হচ্ছে কি একটু চেঞ্জ। বা হচ্ছে যে যেমন আমরা স্ল্যাশ এন না লিখে এন্ড এল লিখছি, মানে হচ্ছে যে এন্ড লাইন লিখছি এই। তাছাড়া সি প্লাস প্লাস এবং সি এর মধ্যে তেমন কোনো চেঞ্জ নাই। আচ্ছা, সো আমরা দেখছিলাম যে মানে নিউ লাইনটা ডাবল কোটেশনের ভিতরে দিতাম, আর এখানে তো বাইরে দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু জাস্ট চেঞ্জ। হ্যাঁ, বাইরে দিয়ে দেওয়া হচ্ছে যে না, আপনি ওখানে স্ল্যাশ এন এমনি লিখলেও হতো। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে কি যে আমরা ওই স্ল্যাশ এন না লিখে আমরা সরাসরি হচ্ছে কি যে এন এল লিখছি, এর কথার মানে হচ্ছে কি আমরা লাইনটাকে পরবর্তী লাইনে দেখতে পাচ্ছি। জাস্ট এটা একটু মনে রাখেন, তাহলেই হবে। আমরা করতে করতে এটা হয়ে যাবে। স্যার এইখানে যে ইয়াটা মানে যে লেস দ্যান কিভাবে কি ওই যে ক্লোজিং ব্র্যাকেটটা যে ইউজ করতাম ওই হিসাবে ব্যবহার করা হয়েছে, মানে ওপেনিং ব্র্যাকেট দিয়ে এটা মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে মানে আমরা যেমন এখানে ওপেনিং ব্রেস আর ক্লোজিং ব্রেস লিখেছি, মানে এটা? জি স্যার। না, এটা মানে এটা দিয়ে জাস্ট মানে এখানে ব্র্যাকেট হিসেবে এটা ইউজ হচ্ছে না। এই জাস্ট আমরা এই মাঝখানে যে দুইটা লেস দেন চিহ্ন দিয়েছি, এই দুইটা দেওয়ার মানে হচ্ছে যে আমরা এই জাস্ট সি ও ইউটি এই জায়গাটা থেকে এই এতটুকুকে আলাদা করতেছি, এতটুকু লেখাকে জাস্ট আলাদা করার জন্য মাঝখানে এই দুইটা চিহ্ন হচ্ছে আমরা দিয়েছি। একইভাবে যদি আমরা ইনপুট লিখতাম তখন হচ্ছে গিয়ে যে আমরা এইভাবে লিখি, যখন আমরা ইনপুট লিখি। সো জাস্ট এই দুইটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা আউটপুট দেখতে পাচ্ছি। জাস্ট এটা একটা দেখার সৌন্দর্যের জন্য, আমরা যখন কোডিং লিখি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য সি প্লাস প্লাস এই দুইটা জিনিসকে ইউজ করা হয়েছে। এটার মানে ব্র্যাকেট না, এটার মানে ব্র্যাকেট না, এটার মানে হচ্ছে কি জাস্ট এই লেখাটা থেকে, কারণ এই লেখাটা হচ্ছে আমাদের নিজেদের লেখা, এটা আমরা নিজেরা লিখছি। বাট সি ও ইউ2 এটা কিন্তু আমাদের নিজেদের লেখা না, এটা কিন্তু অলরেডি প্রোগ্রামিং এর মানে হচ্ছে যে আইও মানে স্ট্রিমের মধ্যে কিন্তু অলরেডি এটা সেভ করা, বা এই লাইব্রেরি ফাংশনের মধ্যে কিন্তু সি ও ইউটি কিন্তু সেভ করাই আছে। সো এই সি ও ইউটি এই জায়গাটা থেকে বিফোর সোয়াপিং যে আমি লিখেছি, আমার যে জিনিসটা আমি লিখেছি এই জিনিসটাকে একটু আলাদা করে লেখার জন্য সেটা করেছি। ঠিক একইভাবে দেখেন আমি কিন্তু এখানেও ব্র্যাকেটটা শেষ করি, তখনও তো মানে এই ব্র্যাকেটটা দিয়ে শেষ করতে হবে নাকি? না, এটা দিয়ে শেষ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট পরের লেখাটা থেকে আগের লেখাটাকে আলাদা করার জন্য আমরা এই জিনিসটাকে ইউজ করি। ও মানে তাহলে আমরা সি এ যখন ব্র্যাকেট দিয়ে ক্লোজিং ব্র্যাকেট দিয়ে শেষ করতাম, মানে এখানে এরকম কোনো কিছু করতে হবে না? না না না, এখানে এরকম কোনো বিষয় নেই। আচ্ছা, এখানে যে আমরা ইন্ট লাইন মানে লেখার আগে আবার এটা দিচ্ছি, মানে এখানে আবার যে কোনো কিছু শুরু করার জন্য আবার মানে এই ব্র্যাকেটটা দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। মানে এই ব্র্যাকেটটা না, জাস্ট এই যে আমরা যে ডাবল লেজেন্ড চিহ্ন দিয়েছি সেটা দিতে হবে। মানে জাস্ট লেখা থেকে একটা লেখা থেকে আরেকটা লেখাকে জাস্ট ইয়া করার জন্য, ডিফারেন্স করার জন্য বা তাদেরকে আলাদা সেপারেট করার জন্য আমরা হচ্ছে এই ইয়াটা ইউজ করছি। মানে জাস্ট বোঝার জন্য যে আমরা পরবর্তীতে আরো কি কি লিখছি, আরো কি কি জিনিস আমরা ইউজ করছি সেটাকে বোঝানোর জন্য হচ্ছে কিছু লিখতে চাই, সেক্ষেত্রে একাধিকবার এই ব্যবহার করব। সেটাই এক্স্যাক্টলি। আর স্যার এই যে ডাবল কোটেশন, এই ক্ষেত্রে কি ডাবল কোটেশনটা কি মানে একদম মানে এটা শেষ লেখার পরে মানে শেষ কোটেশনটা দিব
মানে কোটেশন তো মানে লেখা শুরু করলাম, ডাবল কোটেশন, ঠিক আছে। হ্যাঁ 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 আর তারপর হ্যাঁ মানে আবার যখন সম্পূর্ণ লেখাটা শেষ হবে তখনই আবার এই ডাবল কোটেশনটা হ্যাঁ আবার হ্যাঁ শেষ হ্যাঁ করব। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে এই স্যার। এটাই হচ্ছে আমাদের পার্থক্য, আর কিছু না। সো এই হচ্ছে আমরা লিখলাম, তবে ওই নিউ লাইনের জন্য এখানে কোনো ডাবল কোটেশন দেওয়া লাগবে না। নিউ লাইন এটা হচ্ছে যে এই এন্ডেল বা এন্ড লাইন দিয়ে হচ্ছে একটা সরাসরি নিউ লাইনই বোঝায়, সো আমাদের এখানে দেয়া লাগছে না। সো আমরা হচ্ছে এ নিলাম এখন, মানে জাস্ট দেখানোর জন্য যে আমরা কি কি নিয়েছিলাম। সো আমরা উপরে যে এ নিয়েছিলাম সেই এটাকে এখানে ডিক্লেয়ার করে দিলাম। একইভাবে হচ্ছে কি, একইভাবে হচ্ছে আমরা এখন বি নিব। তো বি নেওয়ার জন্য এখন আমরা যদি বি নেই, বি কে লিখবো এভাবে, বি কে এভাবে লিখলাম। ঠিক একইভাবে বি এর জন্য বিটাকে নিলাম, এটাকে এন্ড লাইন করে দিলাম। তাহলে একটু মাঝখানে একটু সুন্দর করে দিই, একটা কমা দিয়ে দিই তাহলে, কমা দিয়ে দিই। তো এর জন্য এ পাচ্ছি, কমা বি এর জন্য বি পাচ্ছি, শেষ। দাঁড়ান, যদি আমি এতটুকুকে ইয়া দেখতে চাই, আপনার আউটপুট দেখতে চাই, দেখে দেখতে পারি কিনা। স্যার আমরা তো সি ইন লিখলাম না, সি আউটই তো লিখলাম দুইটাই। আমি ইনপুট এখনো কিছু নেইনি, আমি জাস্ট দেখার জন্য, কারণ আমি ইনপুট এখন আমি কি নিব, ইনপুট তো আমার দেয়াই আছে, আমি কিন্তু অলরেডি 5 বা 10 ইনপুট দিয়ে দিছি ইউজারের কাছ থেকে, এখন কোনো আমি ইনপুট নেইনি। আমি জাস্ট সোয়াপিংটা দেখবো আর কি, দুইটা সংখ্যা নিলাম, সেই দুইটা সংখ্যাকে হচ্ছে সোয়াপ করলে আদতে আমাদের কাজ করে কিনা সেটা দেখার জন্য। দেখি আমাদের যতটুকু লিখেছি এতটুকু আমাদের ঠিক আছে কিনা। দেখেন, বিফোর সোয়াপিং a equal to 5 আর b equal to 10 এসছে লেখাটা। জি স্যার। এই জিনিসটা হচ্ছে আমরা লিখতে দিয়েছিলাম a equal to 5, অর্থাৎ a equal to, দেখেন এই যে a equal to লিখলাম, a equal to লিখার পরে এখানে যে আমরা আউটপুটটা চাচ্ছি বা আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছি, তো সেটা হচ্ছে কি এখানে a দিয়ে লিখলাম। এটা কোথায় ছিল, এখানে ছিল, এর ভ্যালু ছিল হচ্ছে 5, সো এই 5টা হচ্ছে কি কল করেছি, সো এটা হচ্ছে কি আউটপুট আমাদেরকে দেখিয়ে দিয়েছে। একইভাবে কমা দিলাম, কমা দেওয়ার পরে হচ্ছে বি, যতটুকু আমরা প্রিন্ট করতে চাই ততটুকু হচ্ছে আমাদের ইয়ার মধ্যে রাখবো, ইনভার্টার করার মধ্যে রাখবো। আর যে জিনিসটা আগে ডিক্লেয়ার করা আছে সেটাকে জাস্ট ওই জিনিসটা দিয়ে দিলেই হবে, জিনিসটা কল করলেই হবে, শেষ, কাহিনী খতম। এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু কি বুঝতে পেরেছি? বোঝানোর জন্য। জি স্যার। স্যার সিএসএ সি প্লাস করতে ভালো লাগে। হ্যাঁ, সিএচএস সি প্লাস, এটা ডিপেন্ড করতেছে কার ভালো লাগে, মানে তবে হচ্ছে যে সি প্লাস প্লাসটা করার ক্ষেত্রে একটু সুবিধা হচ্ছে কি এখানে লাইব্রেরি অনেক বেশি আছে, আপনি চাইলে ভেঙে ভেঙে করতে পারবেন, সেই জন্য কিন্তু সি প্লাস এখানে যে আমরা ডাবল কোটেশনের ভিতরে কমাটা দিছি, যদি এটা না দিই তাহলে কি এটা কি রান হবে না? 100% রান হবে। আমি জাস্ট শুনেন, আপনি ডাবল কোটেশন যে দিচ্ছেন, এই ডাবল কোটেশনটা আপনার দেয়া, এটা কোডিং এর জন্য না। আপনি যদি ডাবল কোটেশন না, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে দেখাচ্ছি জিনিসটা। এই যে কমাটা দিলেন না, দেখেন বিফোর সোয়াপিং এর পরে a equal to 5, b equal to 10, এই জাস্ট এই কমাটা দেখার জন্য হচ্ছে কি আমি দিয়েছি। আমি যদি এখন কমাটা না দিই তাহলে দেখেন কি আসে, কমাটা না দিই তাহলে দেখে আসে কিনা। আচ্ছা, এখন দেখেন তো কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন? জি স্যার। সে জায়গায় কম আসে না স্যার, 5 এর সাথে বি মিশে স্যার গেছে। এইখানে আমরা যদি নিউ লাইন ব্যবহার করি তো লেখাটা নিচে নিচে পাওয়া যায় না? হ্যাঁ, নিচে নিচে পাওয়া যায়, অবশ্যই পাবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এক কমন লাইনে দেখানো। কনফিউশন আছে স্যার ওনাদের, সেটা হচ্ছে এই ডাবল কোটেশনের ব্যাপারে। সত্যি কথা বলতে ডাবল কোটেশনের ভিতরে যা আসবে টোটাল সেইটাই আউটপুট আসবে। এখানে যদি বি4 এর স্পেলিং হ্যাঁ। ভুল হতো প্রোগ্রামে কিন্তু কোনো ভুল আসতো না, জাস্ট ওই বি4 এর ভুল স্পেলিংটাই আসতো, কিন্তু প্রোগ্রাম ফাংশন ঠিক ছিল,
প্রোগ্রাম ঠিকই আসতো। ডাবল কোটেশনের ভিতরে যাই দেয়া হবে তাই আসলে আউটপুট এখন তো আসছে সিএলআই তে। হ্যাঁ। যদি আমাদের জিইউআই তে যদি সফটওয়্যার থাকতো এটা মনে হয় ডাবল কোটে একটা সৌন্দর্যের জন্য মনে হয় না? আরে না, সৌন্দর্য না ভাই, এটা দিয়ে আউটপুট ডিফাইন করে। আচ্ছা স্যার এর আগে দেখেন। স্যার একসাথে কইরা পরে আমরা মান ডিক্লেয়ার করছি তো, তাই এইখানে একবার কইরা একবার মান ডিক্লেয়ার করতে, তাই পোলাপেনে প্যাচ লাগা লাইতাছে। আচ্ছা দেখেন, এই যে আমরা যখন হ্যালো ওয়ার্ল্ড লিখেছিলাম, আমরা এখানে ইয়া দিতাম কেন? ইনভার্টেড কমা মানে হচ্ছে যে ডাবল কোটেশন আমরা কেন দিতাম? আমাদেরকে দেওয়ার খুব প্রয়োজন ছিল? এখানে আমরা ডাবল কোটেশন যে জন্য ইউজ করেছি, একইভাবে এই জিনিসটা হচ্ছে কি এখানে আমরা ইউজ করছি। বললাম না, সবকিছু এক জিনিস, এভরিথিং ইজ সেম, জাস্ট শুধুমাত্র এই দু একটা ইয়ার ভিন্নতা, মানে সিনট্যাক্স একটু ভিন্ন বা দেখতে একটু ভিন্ন, তাছাড়া সবকিছু এক। বুঝতে পেরেছি? আপনি ডাবল কোটেশন সুন্দর মানে দেখতে সুন্দর লাগে তা না। ডাবল কোটেশন দেওয়া হয় হচ্ছে আমরা যখন প্রিন্টএফ করি, কোনো কিছু লিখি, সেই জিনিসটাকে আমাদের স্ক্রিনে দেখানোর জন্য, আউটপুট স্ক্রিনে বা রান কমান্ডে দেখানোর জন্য, বা এই কমান্ড প্রম্পটে দেখানোর জন্য হচ্ছে কি আমরা এই এই ডাবল কোটেশন হচ্ছে আমরা ইউজ করি, বা ইনভার্টেড কমা হচ্ছে আমরা ইউজ করি। ঠিক আছে? এটা কি বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ধরেন আমি ইয়া করি, সোয়াপিংটা করি যে a = 5 আর b = 10। তো ধরে নেন আমি এখানে আরেকটা ইয়া ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে টেম্প নামে একটা ভেরিয়েবল, আর যা ইচ্ছা তাই ডিক্লেয়ার করতে পারেন, ডাজন্ট ম্যাটার। সো টেম্প নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এর জন্য যে বোঝার জন্য যে আমরা ভেরিয়েবলটাকে কিছু সময়ের জন্য কোথাও রাখছি, যেটা আপনারা বেশিরভাগ হচ্ছে সোয়াপিং জানেন। তো সেজন্য আচ্ছা, এমন কেউ কি আছেন যে সোয়াপিং জানেন না? বলতে পারেন। তো ধরে নিলাম সবাই সোয়াপিং জানেন। সো আমি কি করছি, প্রথমে a যে ভ্যালুটা a = 5, a = 5 টাকে হচ্ছে কি আমি a এর মানটাকে হচ্ছে কি আমি টেম্পোরারি ভেরিয়েবলে রাখছি। টেম্পোরারি ভেরিয়েবলে রাখার কারণে কি হলো, এটা কিন্তু তৎক্ষণাৎ ফাঁকা হয়ে গেল, বা এর ভিতরে কিন্তু কোনো কিছু নাই। তখন আমি কি করতে পারি, আমার যে b এর ভ্যালুটা আছে 10, সেটাকে হচ্ছে কি আমি a তে রাখতে পারি, বিকজ a কিন্তু এখন খালি আছে। তো আমরা সেটা করি, আমরা a এর মধ্যে হচ্ছে কি এখন b এর ভ্যালুটা রাখছি, মানে b তে যে 10টা ছিল সেই 10টা হচ্ছে কি এখন a তে চলে আসছে। এখন কিন্তু তাহলে b টা খালি, যেহেতু b টা খালি, সো b এর মধ্যে আমরা কি করব, টেম্পের মধ্যে যে ভ্যালুটা ছিল, দ্যাট মিন্স হচ্ছে যে 5 ছিল, সেই 5টা হচ্ছে কি আমরা এখন b তে দিয়ে দিতে পারি, অর্থাৎ b = হচ্ছে, তো এটা দিয়ে আমরা কি করলাম, a আর b এই দুটার ভ্যালু হচ্ছে কি চেঞ্জ করে ফেললাম। দ্যাট মিন্স a 5 ছিল আর b 10 ছিল, সেই জিনিসটা হচ্ছে কি a এখন 10 হয়ে যাবে আর b হচ্ছে 5 হয়ে যাবে। কেন? আমরা দুটোকে অদল বদল করে ফেলেছি একটা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ করার মাধ্যমে। সো এতটুকুতে কারো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, সো আমরা এখন জাস্ট খালি এটার আউটপুটটা দেখব, যে আমরা বিফোর সোয়াপিং এর আগে কি দেখেছিলাম, এখন এই জিনিসটা সেম জিনিসটা হচ্ছে কি আমরা এখানেও ইয়া করে দেবো, রিপিট করে দেবো, আর কিছু না। জাস্ট কপি করে আনি, বিফোর সোয়াপিং কি ছিল, এখন আমি হচ্ছে আফটার সোয়াপিং দেব। আফটার সোয়াপিং a = a আর b আর b যা ছিল তাই। সো জিনিসটা হচ্ছে কি আমি এখন এটা আউটপুট দেখার চেষ্টা করব, দেখি হয় কিনা। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমরা সবকিছু। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো আমরা এটাকে চাইলে আরো একভাবে করতে পারি। আরেকটা সিস্টেম আছে যে আমরা টেম্পোরারি ভেরিয়েবল, আপনাকে হয়তো পরীক্ষার প্রশ্ন করতে পারে যে আমরা টেম্পোরারি ভেরিয়েবল ইউজ না করে কিভাবে হচ্ছে ইয়া করতে পারি, কি বলে সোয়াপ করতে পারি।
তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সো এ যে নিয়েছিলেন এটাকে কি করলেন যে বি এর সাথে যোগ করে দেন, এ আর বি যোগ করে দিলাম। যদি আমি এখন এ আর বি যোগ করি, এ ছিল কত 5 আর বি ছিল কত 10, সো 10 আর 5 15, সো এখন এতে থাকবে হচ্ছে 15, এতে থাকবে হচ্ছে 15। ঠিক একইভাবে এখন আপনি এক কাজ করেন, বি নেন, বি নিয়ে আপনি হচ্ছে বিয়োগ করে দেন, জাস্ট দুটো জিনিস আপনি বিয়োগ করে দেন। সো আপনি যদি এখন বিয়োগ করেন, এ প্লাস বি হচ্ছে 15 ছিল, সে 15 কিন্তু এখন এতে আছে। সো আপনি বিতে কি করবেন যে এই যে 15 নিয়েছিলেন, এই 15 থেকে হচ্ছে 10 কে বাদ দেন, দ্যাট মিন্স বি কে বাদ দেন, দিলাম। তাহলে কিন্তু বি এর ভ্যালুটা এখন কি হয়ে গেল, 15 থেকে 10 গেলে থাকে হচ্ছে 5। আমার কিন্তু বি এর ভ্যালুটা অলরেডি চেঞ্জ হয়ে গেল, বি এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। এখন এটা কিন্তু খালি, আমি এখন এ কে চেঞ্জ করব কিভাবে, এ কে আবার কি করব, এ থেকে মাইনাস করব, দ্যাট মিন্স হচ্ছে এখন এ তে যে ভ্যালুটা ছিল সেটা কি বি থেকে বিয়োগ করলে এসে পড়ার কথা, আসে কিনা। আপনারা যে সোয়াপিং জানেন এটা আমি জানি, বাট সোয়াপিং যে আরেকভাবে করা যায় এটা হয়তো বা অনেকের নাও জানা থাকতে পারে, সেই জন্য হচ্ছে যে আমার এটা দেখান, এবার আউটপুটটা দেখাই, যদি হয় তাহলে হচ্ছে আমি আপনাকে জিনিসটা বোঝাচ্ছি। সো এসছে কি, জি স্যার। আউটপুট আমরা পেয়েছি। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? জি স্যার। আমাদের এমন কেউ কি আছে যে জিনিসটা আমরা বুঝতে পারিনি? জি স্যার, আচ্ছা, আমার বুঝুন। জন্য আচ্ছা ঠিক আছে, দেখেন প্রথমে ছিল হচ্ছে a equal to 5 আর b equal to হচ্ছে 10, b equal to হচ্ছে 10। এখন আমি বলেছি যে এর মধ্যে হচ্ছে প্রথমে আপনি কি করবেন, a আর b কে যোগ করবেন। a ভ্যালু কি ছিল, a এর ভ্যালু হচ্ছে 5। আচ্ছা, জাস্ট একটা জিনিস মনে রাখবেন, আমরা যখন নতুন করে কোনো কিছু অ্যাসাইন করি তখন আগের ভ্যালুটা কিন্তু মুছে যায়। তো একই এ এর মধ্যে হচ্ছে কি এ আর বি এর ভ্যালুটা যোগ হবে, মানে এ ছিল 5 আর বি ছিল 10, দ্যাট মিন্স এ এর ভ্যালু হচ্ছে এখন কত, নতুন করে কত আসলো, 15। হ্যাঁ, 15 আসলো। সো নিলাম, আমার তাহলে এ তে এখন আছে কত, 15, এতে আমার এই মুহূর্তে আছে 15, ভালো কথা। আমি তাহলে এখন বিটাকে চেঞ্জ করি, বি এর মধ্যে যে দেখলাম যে আমি এ আর বি কে মাইনাস করতে পারি। আপনি বলবেন যে স্যার এ তে তো 5 ছিল, 5 থেকে আপনি 10 কে কিভাবে মাইনাস করবেন? সমস্যা হচ্ছে এই 5 কিন্তু এখন আর 5 নাই, এই 5 কিন্তু এখন চেঞ্জ হয়ে 15 হয়ে গেছে, 5 কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিকজ আমি পরবর্তীতে যে ভ্যালুটা নিব সেই ভ্যালুটাই কিন্তু আমার থাকবে, আগের ভ্যালুটা ভ্যানিশ হয়ে যাবে। সো আমি যদি এখন চেঞ্জ করি তাহলে হচ্ছে কি, আমি কিন্তু বি এরটা কিন্তু চেঞ্জ করি নাই, বি কিন্তু যার সাথে তাই আছে, বি এর মধ্যে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই, জাস্ট বিটাকে নিয়ে হচ্ছে আমি যোগ করেছিলাম, বাট এ চেঞ্জ হয়ে গেছে। সো এ ছিল হচ্ছে 15 আর বি ছিল হচ্ছে 10, সো 15 থেকে 10 গেলে থাকে হচ্ছে 5। তাহলে কিন্তু বি এর ভ্যালুটা এখন চেঞ্জ হয়ে গেল, সো বি এর ভ্যালুটা 10 ছিল, 10 থেকে চেঞ্জ হয়ে 5 হয়ে গেল, আর এর ভ্যালু ছিল হচ্ছে আপনার 5 ছিল, 5 থেকে কিন্তু চেঞ্জ হয়ে 15 হয়ে গিয়েছিল। এখন দেখেন এ তে হচ্ছে 15 আর বি তে হচ্ছে 5, তাই না? এখন আমি কি করব, আমার কিন্তু বি অলরেডি এসে পড়ছে, আমি কিন্তু বলছিলাম যে বিটাকে চেঞ্জ করব, অর্থাৎ এ ছিল হচ্ছে 5 আর বি ছিল হচ্ছে 10। সো আমার উদ্দেশ্য ছিল আমি চেঞ্জ করে সোয়াপ করে এই 5টাকে হচ্ছে এখানে আনবো আর 10টাকে হচ্ছে এখানে আনবো। সো অলরেডি কিন্তু আমার বিটা এসে পড়েছে, B5 কিন্তু এসে পড়েছে। এখন বাকি হচ্ছে এ তে হচ্ছে 15 আছে,
সো আমি দেখলে লিখবি তাহলে এ থেকে যদি আমি এখন আমি বি কে বাদ দিই আবার, দ্যাট মিন্স এ তে আছে হচ্ছে এখনো আছে 15 থেকে বি এর নতুন ভ্যালু হচ্ছে 5। সো যদি আমি এখন এ থেকে বি কে বাদ দিই তাহলে হচ্ছে থাকে হচ্ছে 10। দ্যাট মিন্স আমার চেঞ্জ হয়ে এটা এসে পড়লো 10। এই আমি যা চাচ্ছিলাম সেটাই পেয়ে গেছে। সো প্রথমে হচ্ছে কি দুটাকে যোগ করলাম, যোগ করে একটা ভ্যালু রাখলাম। এখন ওই যোগ ভ্যালু থেকে হচ্ছে কি বাদ দিব, বাদ দিলে হচ্ছে কি আমাদের আগের ভ্যালুগুলো এসে পড়বে। সো যদি আপনাকে কেউ বলে যে আপনি সোয়াপিংটা করবেন যোগ বিয়োগ করে, তাহলে হচ্ছে আপনি সোয়াপিংটা এভাবে করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে বিষয়টা? জি স্যার। আচ্ছা, অলরেডি উপর দিয়ে গিয়েছে না? না স্যার। মানে মাথার উপর দিয়ে যাওয়ার কথা। না স্যার, নিচ দিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। সো আজকে একটা জিনিস হচ্ছে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেই জিনিসটা একটু বলি, তাহলে হচ্ছে নাহলে আবার ডেটা স্ট্রাকচারটা হবে না। সো যদি আমি ধরেন আপনাকে কয়েকটা সংখ্যা দিলাম, হ্যাঁ কয়েকটা সংখ্যা দিলাম, মনে করেন যে আমি বললাম যে সাপোজ 7 8 5 2 4 6 3। দেখেন এই সংখ্যাগুলো কিন্তু উল্টো পাল্টা করে লেখা আছে, তাই না? জি স্যার। চাচ্ছি এই জিনিসটাকে, এই সংখ্যাগুলোকে আমি সর্ট করব, সর্ট করে আমি সোজা একদম মানে যেটা ছোট থেকে বড় আকারে লিখব, সর্ট করব। ঠিক আছে, সর্টিং বলে। সর্ট করে আমি ছোট থেকে বড় আকারে হচ্ছে করার চেষ্টা করব। সো আজকে একটা সর্টিং এর জন্য একটা অ্যালগরিদম আছে। অ্যালগরিদম মানে হচ্ছে যে মানে সাজানো আর কি, মানে একটা পদ্ধতি অবলম্বন করে আমরা হচ্ছে কি এটাকে সাজাবো। পদ্ধতিটার নাম পরে বলবো। সো আমরা কি করবো, প্রথমে এটার অনেক ধরনের ওয়ে আছে, আমরা কিন্তু প্রথমে একটা ওয়ে দেখেছিলাম, আজকে একটা ওয়ে দেখবো। আজকের ওয়েটার মধ্যে প্রথমে কি করবেন, দুটাকে আপনি ভাগ করে ফেলবেন। প্রথমে একটা মানে এই পাশে একটা রাখবেন আর বাকি এই পাশে বাকিগুলো রাখবেন। এটাকে নাম দেন হচ্ছে সর্টেড অ্যারে। এটাকে নাম দিলাম হচ্ছে সর্টেড অ্যারে, আর এই পাশটাকে নাম দিলাম আনসর্টেড অ্যারে। স্যার এটা তো ইনসার্শন শর্ট না? আপনি জানেন খুব ভালো হয়েছে, আমি বলতে বলছি আনসর্টেড অ্যারে। হ্যাঁ, এটা ইনসার্শন সর্ট। সর্টের নাম হচ্ছে ইনসার্শন সর্ট। যাকে আমি এটার নামটা পরে বলতে চেয়েছিলাম, একটু বলে দিল। আচ্ছা, এটার নাম হচ্ছে ইনসার্শন সর্ট। সো বিষয়টা হচ্ছে যে আচ্ছা, সো এটাকে বলা হয় ইনসার্শন সর্ট। সো আপনি কি করবেন, দুইটাকে ভাগ করলেন, ভাগ করে এক পাশে রাখবেন সর্টেড, এক পাশে রাখবেন আনসর্টেড। দ্যাট মিন্স হচ্ছে যে এই পাশে আপনি যা যা নিয়ে আসবেন, অর্থাৎ বাম পাশে লেফট সাইডে আপনি যাকে যাকে নিয়ে আসবেন প্রত্যেকটা হচ্ছে কি সর্টেড আসবে। প্রথমে একটা একটা করে ধরবেন। সো প্রথমে আপনি ধরলেন এটাকে, 8 কে আপনি ধরলেন। সো 8 আর হচ্ছে যে এই 7 এর মধ্যে আপনি তুলনা করেন, তুলনা করার পর দেখলেন যে এই দুটো কিন্তু ঠিকই আছে। সো আমাদের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জ নাই। সো আমাদের কি হবে তাহলে, পরবর্তী লাইনে হচ্ছে 7 8 5 5 2 4 6 3 এসে পড়লো। সো অলরেডি কিন্তু 7 আর 8 আমি সর্ট করে ফেললাম। সো এরপরে হচ্ছে কি আমি সর্টেড আর আনসর্টেড কে ভাগ করে ফেলবো। সেটা হচ্ছে সর্টেড এর বাম পাশেরটা আর বাকিটা হচ্ছে আনসর্টেড এর। এখন আমি হচ্ছে পরেরটাকে নিব, দ্যাট মিন্স 5 কে নিব। 5 কে নেওয়ার পরে এখন দেখবো 5 এর সাথে আমরা
জাস্ট আগের যে আনসর্ট মানে সর্টেডটা তার সাথে হচ্ছে কি আমরা মিলিয়ে দেখবো যে হয় কিনা। সো 5 আর 8 দেখলাম যে ছোট, মানে এই মিল নাই, দ্যাট মিন্স হচ্ছে যে 8 এর চেয়ে 5 হচ্ছে ছোট। সো তাহলে আমরা কি করব, সর্ট করার সময় তাহলে কি করব, এই পাশে এনে 7 এর আগে হচ্ছে নিব 5, 5 এর পরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 2 4 6 3। বাট এখনো কিন্তু সর্টেড হয় নাই। আমরা দেখলাম 5 আর 7 এই দুটো কিন্তু আবার ছোট বড় আছে। সো কি করলাম, 5 কে আবার এখানে আনলাম, 5 7 8 8 2 4 6 3। সো আমাদের এখন এই প্রথম তিনটা হচ্ছে সর্টেড হয়ে গেল। সো আমরা এখন এটাকে আবার ভাগ করে দিলাম সর্টেড এবং আনসর্টেড অ্যারেতে। সর্টেড এবং আনসর্টেড অ্যারেতে ভাগ করার সময় এখন কিন্তু আমরা ধরবো হচ্ছে পরের সংখ্যাটাকে। সো এটা হচ্ছে নতুন একটা সংখ্যা কেন ধরলাম, এই সংখ্যাকে এখন আমরা চেক করব সর্টেডের সাথে যে এটা ঠিক আছে কিনা। সো আমরা এখন দেখি, তাহলে দেখলাম যে 8 আর 2 এর মধ্যে দেখলাম যে না, এটা দুজনে মিল নাই। সো আমরা কি করব, 8 এর আগে হচ্ছে 2টা আসবে, 2 আসলো, আচ্ছা 4 6 3। এখন দেখলাম যে 2 আর 7 এর মধ্যেও মিল নাই। আবার দেখলাম যে 2 আর 5 এর মধ্যে মিল নাই। আমি এখন জাস্ট স্পিডে করে যাই। দেখলাম যে 2 আর 7 এর মধ্যে মিল নাই, 2 আর 5 এর মধ্যে মিল নাই। সো সে দুইটার থেকেই এখানে হচ্ছে এখানে আসবে, এরপরে হচ্ছে কি সে এখানে আসবে। দ্যাট মিন্স দুইটা পরে সে এরকম হয়ে যাবে 2 5 7 8 4 6 3। সো 2 5 7 8 4 6 3। সো এখন এতটুকু আমাদের সর্টেড হয়ে গেছে। সো এতটুকু হচ্ছে সর্টেড অ্যারে, এতটুকু হচ্ছে সর্টেড অ্যারে, আর এতটুকু হচ্ছে আনসর্টেড অ্যারে। সর্টেড কে এস দিয়ে বোঝালাম আর আনসর্টেড কে ইউ দিয়ে বোঝালাম। আনসর্টেড অ্যারে। এখন আমরা নিব হচ্ছে 4কে, 4কে নিলাম। 4কে নেওয়ার পরে দেখলাম এখন আমরা এটাকে যদি আমরা ইয়া করি, দেখলাম যে 8 আর 4 এর মধ্যে যে 4টা হচ্ছে ছোট, তাহলে 4টা প্রথমে এখানে আসলো। এরপর হচ্ছে দেখলাম 7 এর মধ্যে দেখলাম যে 4টা ছোট, তাহলে 7টা হচ্ছে এখানে আসলো। দেন হচ্ছে দেখলাম 7 আর 5 এর মধ্যে 4 আর 5 এর মধ্যে 4টা ছোট, সো 4টা হচ্ছে এখানে আসলো। সো করে করে এসে এরপরে লাস্টেরটা কি হবে, তাহলে 2 4 5 7 8 6 3। সো হচ্ছে কি আমাদের অলরেডি সলভড হয়ে গেল বা সর্টেড হয়ে গেল। এরপর আমরা কি করব, লাস্টেরটা নিব, লাস্টের দুটার মধ্যে থেকে একটা নিব, সেটা হচ্ছে কি এটাকে নিলাম। ঠিক একইভাবে যখন আমরা করলাম, আমাদের করার পরে কি আসলো যে এই 6টা হচ্ছে কি 5 এর পরে আসবে, সর্টেড হয়ে একটা একটা করে দেখে তারপর আসবে 2 4। একই ওয়েতে সেম ওয়েতে প্রত্যেকবার কাজ হবে 2 4 5 6 7 8। সো এখন এতটুকু হচ্ছে সর্ট হয়ে গেছে, বাকি এখানে আনসর্টেড 3 বাকি আছে। সো আমরা যদি এখন আবার 3টাকে নেই, 3টাকে নিলে হচ্ছে কি আমাদের এখন লাস্ট সর্ট কি আসবে, 2 2। এটা হচ্ছে কি সরাসরি এখানে এসে পড়বে 2 3 4 5 6 7 8। সো আমরা দেখলাম আমাদের আলটিমেটলি সর্টিং হয়ে গেছে। এই সর্টিংটাকে বলা হয় ইনসারশন সর্ট। এই সর্টিংটাকে বলা হয় ইনসারশন সর্ট। ইনসারশন সর্ট। এই সো আমরা হচ্ছে কি তাহলে কি করি, প্রথমে একটা আনসর্টেড এলিমেন্টকে সিলেক্ট করি, করার পরে হচ্ছে কি এটাকে সোয়াপ করি, সোয়াপ আদার এলিমেন্টস টু দ্য রাইট টু ক্রিয়েট দ্য কারেক্ট পজিশন এন্ড শিফট দ্য আনসর্টেড এলিমেন্ট। 3 নাম্বার হচ্ছে কি যে এই আমরা একটা একটা করে এলিমেন্টগুলোকে অ্যাডভান্স করে সামনে আগায় যাই, অর্থাৎ অ্যাডভান্স দ্য মার্কার দ্য রাইট ওয়ান এলিমেন্ট। আজকে সোয়াপটা
এটা দেখানোর উদ্দেশ্য এটাই ছিল যে আমরা সোয়াপিংটা বুঝি কিনা, যে একটা ক্যারেক্টার মধ্যে নিয়ে যাওয়া যায়, আমরা দুটাকে মানে ইন্টারচেঞ্জ করতে পারি। এই জিনিসটা হচ্ছে কি আমাদের দেখার উদ্দেশ্য ছিল। তো আমরা কি এটা বুঝতে পেরেছি সবাই? আচ্ছা ঠিক আছে। তো এর কোড আছে। তো এর কোডটা হচ্ছে কি যে আমরা অ্যারে নিব, অ্যারে নিয়ে হচ্ছে আর কাজটা করব। তো যদি আমি কোডটা একটু দেখার চেষ্টা করি, হয়তো একটু কোডটা মাথার উপর যেতে পারে, বিকজ আপনাদের যদি অ্যারে ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে। আচ্ছা আমি এখানেই করি। গুড। বললাম যে using namespace আমরা মেইন ফাংশনে ঢুকে যাই। মেইন ফাংশন ঢুকলাম, ঢোকার পরে এখন হচ্ছে ধরেন যে আমরা কয়েকটা সংখ্যা নিব। তো আমরা নিলাম, অ্যারের মধ্যে নিতে হবে আমরা। আচ্ছা ডাইনামিক অ্যারেতে নিব। ডাইনামিক অ্যারে হচ্ছে যে আমরা ডাইনামিক অ্যারে না, জাস্ট অ্যারে নিব। ডাইনামিক অ্যারে নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট অ্যারে নিব। অ্যারের মধ্যে হচ্ছে কি কয়েকটা সংখ্যা নিব, যে সংখ্যাগুলোকে নিয়ে আমরা ইনপুট নিয়ে রাখলাম। সেই ইনপুটের পরে এই জিনিসগুলো হচ্ছে কি পরবর্তীতে আমরা জিনিসগুলোকে হচ্ছে যে আবার সাজাবো, সর্টিং করব। সো ধরেন যে অ্যারের নাম নিলাম হচ্ছে আপনার, ধরেন মাই অ্যারে নিলাম, মাই অ্যারে নিলাম। এবং দেখেন অ্যারে কিভাবে ডিক্লেয়ার করতে হয়। আমি 10টা সংখ্যা নিব, নিলাম, নিয়ে এখন হচ্ছে কি অ্যারে লিখার পর এখানে হচ্ছে আমরা সংখ্যা, যেহেতু আমরা এখানে 10টা লিখছি, সো আমরা এখানে হচ্ছে কি এখানে মোট 10টা সংখ্যা হচ্ছে আমরা লিখবো। ধরেন আমি লিখলাম 12, তারপর লিখলাম হচ্ছে 4, তারপর লিখলাম হচ্ছে আমরা এখানে যে সংখ্যাটা মানে লেখা দিব, ওই কয়টা সংখ্যাই তো আমরা মানে পরবর্তীতে লিখতে পারবো, আর এর থেকে কমও লিখতে পারবো, মানে বেশি তো আর লিখতে পারবো না। লিখতে পারবো। তারপর লিখলাম হচ্ছে কিন্তু 1, লিখতে পারবো, তাই না? হ্যাঁ কম লিখতে পারবেন। 1, 15, আপনি যত করে ডিক্লেয়ার করবেন তার চেয়ে কম লিখতে পারবেন, বা তার চেয়ে বেশি লিখতে পারবেন। 15, তারপর হচ্ছে 45, তারপর ধরেন যে নিলাম 33, নিলাম 21। আমি জাস্ট 10টা নিয়েছি বলে জাস্ট 10টা লিখছি আর কি। 21, দেন নিলাম হচ্ছে 10, দেন নিলাম হচ্ছে 2, 3, 3, 6, 7, 8, 9, 10। হ্যাঁ শেষ। এখন হচ্ছে কি আমি জাস্ট বলি যে আমি ইয়া দেখতে চাই, এই যা যা নিয়েছি সেগুলোর হচ্ছে একটা ইনপুট লিস্ট আমি দেখতে চাই। আউট নিয়ে আমি বললাম যে আপনি যদি এখানে চান যে আপনি ইয়া ইউজ করবেন, আচ্ছা একটা জিনিস একটু বলি, আমি কিন্তু চাইলে এখানেও স্ল্যাশ এন ইউজ করতে পারি, সমস্যা নেই। সো বললাম ইনপুট লিস্ট, ইনপুট লিস্ট করে দিলাম। আপনি চান এখানে স্ল্যাশ এন আপনি ইউজ করবেন, আপনি সেটা ইউজ করতে পারেন। ধরেন আমি যদি এখানে স্ল্যাশ এন দিই, কিন্তু ভুল না। ধরেন যদি আমি এখানেও একটা স্ল্যাশ এন দিই, নিউ লাইনের কাজটাই করবে। হ্যাঁ একইভাবে নিউ লাইনের কাজটাই করবে। আচ্ছা তো আমি জাস্ট ওটা লিখে দিলাম। নিউ লাইনের জন্য স্ল্যাশ এনও ব্যবহার করতে পারবো, আর ইন্ডেলও ব্যবহার করতে পারবো। ইন্ডেলও ব্যবহার করতে পারবো, হ্যাঁ। আচ্ছা সো আমরা একটা ফর লুপ নিলাম। ফর লুপ নিয়ে বললাম যে আমরা মানে যেহেতু আমাদের অ্যারেটা শুরু হয় এরকম ভাবে যে 0 থেকে শুরু করে মানে প্রত্যেকটা সংখ্যাকে গণনা করা হয় এভাবে 0, 1, 2, 3, 4 এভাবে করে নেওয়া হয়। 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে মোট 10টা। সো আমি তাহলে বললাম যে i ইকুয়াল টু, আচ্ছা আমি তাহলে একটা ইয়া ডিক্লেয়ার করে নিই আগে। এবার ডিক্লেয়ার করে নিলাম i, তাহলে এখানে ডিক্লেয়ার করতে পারতেন। সো i ইকুয়াল টু বললাম যে 0 থেকে i হচ্ছে 10 পর্যন্ত, মোট হচ্ছে 10টা হচ্ছে আমরা নেব, কারণ 10 এর আগ পর্যন্ত 0 থেকে 10 এর আগ পর্যন্ত মানে হচ্ছে 9। সো 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে মোট 10টা সংখ্যা, এবং সংখ্যাগুলো হচ্ছে কি এক এক করে ইনক্রিমেন্ট হবে।
তারপরে আমি বললাম যে আমার জাস্ট এর মধ্যে এই সবগুলো জিনিসকে হচ্ছে কি আমাকে দেখাবেন, যে ইনপুট লিস্টে কি কি আছে সবগুলো আমার অ্যারে লিস্টের মধ্যে শো করতে হবে। তাহলে কি করব, যে মাই অ্যারেকে আমি ডিক্লেয়ার করেছিলাম, সেই মাই অ্যারেটাকে আমি এখন এখানে কল করব কি দিয়ে, আই দিয়ে। যতগুলো আসবে ঠিক ততগুলোকে হচ্ছে আই দিয়ে কল করব। ধরেন আমি এখানে আপনি কিন্তু চাইলে ওই ট্যাবও ইউজ করতে পারবেন। ট্যাব মানে হচ্ছে যে ধরেন যে আমি লিখলাম হচ্ছে 2 ফাঁকা দিয়ে 3 ফাঁকা দিয়ে 4, যে ট্যাব না, ট্যাবটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো ট্যাবটা ইউজ করার জন্য ওই একই ভাবে আপনি এখানে ইনভার্টেড কমা দিয়ে যদি আপনি স্ল্যাশ টি দিয়ে দেন, যেটা হচ্ছে আমরা সি তে করতাম, তাও কিন্তু কাজ করবে পারার কথা। আচ্ছা, সো আমরা এতটুকু তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি, তাই তো? আমরা জাস্ট জি স্যার। হ্যাঁ, আমরা জাস্ট হচ্ছে কি ইয়া করার চেষ্টা করছি, মানে এই এতটুকু জিনিসকে হচ্ছে কি আমরা আউটপুটটা দেখানোর চেষ্টা করলাম। এখন হচ্ছে কি আমরা ওই আমাদের আসল কাজটা করব, দ্যাট মিন্স হচ্ছে যে আমাদের এই সর্টিং এর কাজটা করব। তো এই সর্টিং এর জন্য হচ্ছে কি আমাদেরকে আবার হচ্ছে একটা ফর লুপ, কারণ আমরা আপনারা নিশ্চয়ই দেখেছিলেন যে আমরা কিন্তু সর্টেড অ্যারে এবং আনসর্টেড অ্যারে এই দুটার মধ্যে কিন্তু লুপ আলাদা, মানে দুটা কিন্তু আলাদা আলাদা ছিল, একটা আনসর্টেড একটা হচ্ছে সর্টেড। দুটার মধ্যে হচ্ছে লুপটা ঘোরার কথা। সো আচ্ছা, আমি আরেকটা এখানে ডিক্লেয়ার করে নিই, ধরেন যে করলাম যে করলাম হচ্ছে কে, তো বললাম যে k is equal to 1 থেকে, কারণ k is equal to 1 থেকে কেন শুরু করবে, বিকজ একটাকে তো আমরা নিচ্ছি, নেয়ার পরে বাকিগুলা হচ্ছে শুরু করবে একটা নিয়ে। কারণ দেখেন আমরা যদি এখানে দেখাই, প্রথমে কিন্তু একটা নিয়েছি, নেয়ার পরে বাকি সবগুলা নিয়ে হচ্ছে কি সেটার সাথে আমরা সোয়াপ করে দেখতেছি যে কোনটা ছোট না বড়। সো সেজন্য হচ্ছে আমরা 1 থেকে এখন শুরু করব, 1 থেকে শুরু করে আমরা একইভাবে 10 পর্যন্ত দেখব, 9 পর্যন্ত দেখব, দেখে একটা করে হচ্ছে সামনে গেলাম। তো সামনে যাওয়ার পরে এখন হচ্ছে কি, আচ্ছা আমি আরেকটা টেম্পোরারি ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। জাস্ট আমরা যেভাবে টেম্প ফরম্যাটে করেছিলাম ঠিক একইভাবে দেখুন স্যার টেম্পোরারি এখানে যদি আমরা 1 থেকে শুরু না করে যে কোনো সংখ্যা থেকে শুরু করতাম, সেই ক্ষেত্রে মানে k++ এর জায়গায় কি লিখতাম? প্লাস প্লাসের জায়গায় k++ লিখতাম, কারণ হচ্ছে কি আমরা প্রত্যেকবার একটা একটা করে সংখ্যা কাটছি। k++ কথার মানে হচ্ছে যে k+1, অর্থাৎ একটা একটা করে সংখ্যা সামনে যাবে। k = k+1, অর্থাৎ k এর সাথে 1 যোগ করে পরেরটা। আপনি যদি বলেন 1, 1 এর পরের সংখ্যা যে 2, সেটা কিভাবে আসলো? 1 যোগ 1 করে না? ঠিক একইভাবে 1 যোগ 1। আমরা k = 1 না নিয়ে যদি আমরা যে কোনো একটা নেই, যেমন ধরেন এখানে 15 আছে, 45 আছে, এখান থেকে যে কোনো একটা নেই, তো সেই ক্ষেত্রে কি করতাম? আচ্ছা, আরে স্যার কিচ্ছু বলেন না। আমরা এখানে যেটা ডিক্লেয়ার করেছিস, এখানে যেটা আমরা ডিক্লেয়ার করেছি, এই ডিক্লেয়ার জিনিসটা কিন্তু আমরা এখানে লিখতেছি না। এখানে কিন্তু আমরা ডিক্লেয়ার জিনিস লিখতেছি না, আমরা এখানে লিখতেছি হচ্ছে তার পজিশনটা, মানে 1 হচ্ছে তার পজিশন। এখানে i = 0 হচ্ছে আপনার অ্যারের পজিশন, i = 0 মানে হচ্ছে প্রথম অ্যারেটা, i = 1 হচ্ছে সেকেন্ড অ্যারেটা, মানে সেকেন্ড ভ্যালুটা, i = 2 হচ্ছে এই 3, i = 3 হচ্ছে এই 1, i = 4 হচ্ছে মানে i4 হচ্ছে 15। আচ্ছা, এটা হিসাবটা হচ্ছে এরকম যে আমি যে লিখলাম মাই অ্যারে লিখেছি। সো হিসাবটা হচ্ছে এরকম, মাই অ্যারে আমি ভালো করব, তারপরে এগুলো আমার 1 মাস আগে করা। মাই অ্যারে যদি আমি 0 লিখি, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ভ্যালুটা, দ্যাট মিন্স হচ্ছে মনে হয় আমি 12 লিখেছিলাম। মাই অ্যারে হচ্ছে 12। একটা মাইক যায় অন্য এরপর যায় ফাটাফাটি হলে মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অফ করতে পারেন। আচ্ছা, কেডা স্যার? আপনার মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অফ করতে পারেন। চাপা বাস 4-5টা। তারপর হচ্ছে মেইনটা তো দেই না, গেছে কেমন আরে? এরপরে বললাম মাই অ্যারে, ভালো পারে না হুদে চাপা। মাই অ্যারে বললাম 1। সো 1 মানে হচ্ছে পরের সংখ্যাটা, দ্যাট মিন্স হচ্ছে পরের সংখ্যাটা ছিল 4। বাল মুখ খুলে না তো। সো আমি কিন্তু এখানে k = 1 দিয়ে কিন্তু ইয়া নিচ্ছি না, মানে সংখ্যাগুলো নিচ্ছি না, আমি k = 1 দিয়ে তার পজিশনটা নিচ্ছি। সো
সো এটা হচ্ছে 0 হচ্ছে তার পজিশন, 1টা হচ্ছে 4 এর পজিশন, মানে হচ্ছে সেকেন্ড সংখ্যাটার পজিশন। কি আপু, 12 মাইক্রোফোন অফ করেন। সো এটা হচ্ছে তাদের পজিশন। আমি পরবর্তীতে আবার 1 থেকে শুরু করতেছি, এর জন্য বিধায় আমি তাদেরকে এখন হচ্ছে কি কম্পেয়ার করব। সো কম্পেয়ার করার জন্য হচ্ছে কি তাদেরকে এখন 1 থেকে ডিক্লেয়ার করেছি, একইভাবে 10 পর্যন্ত নিব। প্রত্যেকটা 10 পর্যন্ত নেওয়ার কথা হচ্ছে কি, যে কারণ হচ্ছে কি যে আমরা এখন একটা একটা করে প্রত্যেকটাকে দেখব, প্রত্যেকটাকে নিয়ে আমরা হচ্ছে দেখার চেষ্টা করব। সো এখন আমরা কি করব, ওই টেম্পের সাথে হচ্ছে কি কাইন্ডলি টু স্যার আপনি মিউট করে দেন স্যার। স্যার আমার মনে হচ্ছে সে মনে হয় নিজেও জানে না যে তার এটা মেবি। আচ্ছা মিউট করে দিয়েছে। আচ্ছা, সো আমরা টেম্প নিলাম, টেম্প নিয়ে এখন হচ্ছে কি যে প্রত্যেকবার মাই অ্যারেতে যেটা যে ভ্যালুটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি টেম্পোরারি ভেরিয়েবলের সাথে আমগো সব ইয়া করব, একেবারে অল্প সলভ করব। সো নিলাম, সলভ করব, সলভ করে এখন দেখব যে দেখব যদি আমার ভ্যালুটা কম আসে তাহলে হচ্ছে কি ভ্যালুটাকে জাস্ট চেঞ্জ করব। এই জন্য হচ্ছে কি যে যেটাকে নিলাম যে হচ্ছে আমাদের একটা ভেরিয়েবল ছিল, সো যেটাকে নিয়ে k - 1, দ্যাট মিন্স হচ্ছে যে k যেটা k হচ্ছে 1, সো k যদি 1 হয় তাহলে হচ্ছে কি 1 থেকে শুরু, তাকে আমরা কি করব 1 মাইনাস করে দেব। 1 মাইনাস করে দিলে কি হবে, যে এখানে যে ভ্যালুটা ছিল অর্থাৎ প্রত্যেকবার ভ্যালুটা কি হবে এই একটা একটা করে যেতে আসবে, যে মানে হচ্ছে যে আমাদের এখন সর্টেড অ্যারেটা, সেই সর্টেড অ্যারেতে হচ্ছে কি একটা একটা করে এসে পড়বে। এই এখন সর্টেড অ্যারেতে এখানে আসার আগে অবভিয়াসলি ভিতরে আরেকটা হচ্ছে আমাদেরকে লুপ চালাতে হবে, বিকজ সর্টেড তো নিলাম, এখন আনসর্টেড এর জন্য একটা লুপ চালাতে হবে। আনসর্টেড এর জন্য ধরুন আমি এখানে একটা হোয়াইল লুপ চালাই। সো হোয়াইল লুপ দিয়ে আমি বললাম যে হচ্ছে কি এ হচ্ছে যদি 0 সমান বা 0 থেকে বেশি হয় এবং 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 যদি টেম্পোরারি ভেরিয়েবলটা মাই অ্যারের চেয়ে, অর্থাৎ আমরা যেটা অ্যারেটাকে ধরে নিয়েছিলাম প্রত্যেকটা বার যে আমরা অ্যারের প্রত্যেকটা ভ্যালু নিচ্ছি, সেই ভ্যালুর চেয়ে যদি কোনো কারণে ছোট হয়, মিন্স যেটা যদি 0-র চেয়ে সমান বা 0-র বড় হয় এবং হচ্ছে কি টেম্পোরারি ভেরিয়েবলটা যদি মাই অ্যারের প্রত্যেকটা ভ্যালুর চেয়ে ছোট হয় তাহলে মাই অ্যারেটা কি হবে, মাই অ্যারে যে ভ্যালুটা আছে তার সাথে এক এক করে যোগ করে সামনেটা এগিয়ে যাবে। দ্যাট মিন্স একটা করে সামনে যাবে আর সামনে দেখবে যে আমার ছোট কিনা বড়, ছোট না বড়, এবং সেটা কি হবে মাই অ্যারে যেতে যেটা ছিল জেটা হচ্ছে কি j+1, অর্থাৎ মাই অ্যারে এর ভ্যালুটাই হচ্ছে কি এই j+1 এ এসে পড়বে। স্যারে যা পড়াইতেছে না পড়ানো ভালো বোঝে না। আমরা ওই ইয়াতে হোয়াইল লুপে হচ্ছে যে আগে লুপের ইয়াটা লিখি, মানে শর্তটা লিখে দেন হচ্ছে যে আমরা ভিতরে বাকি ইনক্রিমেন্ট যা লেখা সেটা হচ্ছে লিখি। এরা প্রথম দিনে বুঝা লাইবি। যদি এটা হয় দেন হচ্ছে আমরা বলতে পারবো যে স্যার হ্যাঁ স্যার বলেন শুনতে পাচ্ছি। স্যার যে ইকুয়াল টু k - 1 ওইখান দিয়ে বুঝি না, যদি আবার একটু বলতেন। স্যার বুঝি না। স্যার আমি তাহলে শেষ করি, আমার যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমি শেষ করি তাহলে তারপর আপনাদের বলতেছি। সো আমরা এই ফলোটাকে শেষ করে দিলাম। আর ওই চাপারে যদি ফলোটা শেষ করে দেওয়ার পরে আমরা যদি এখন সর্টেড লিস্টটা দেখতে চাই তাহলে আমাদের মোটামুটি আনসর্টেড থেকে আমরা সর্টেড এনে ফেলেছি। এখন যদি আমরা এটাকে সর্ট করতে চাই তাহলে হচ্ছে সর্টেড একইভাবে আমরা যদি যেখানে আমরা সর্ট করেছিলাম একইভাবে এখন যদি সর্টেড করি কাজ করি, এখানেও হচ্ছে আপনার একটা মানে মাইক অন লাইন দিয়ে দি স্ল্যাশ মোবাইলের সমস্যা হুনি কত কোন স্ট্যান্ডার্ড নাটক চলতেছে কত করে ভাড়াভাড়ি হইতেছে দিয়ে হচ্ছে কি একইভাবে জাস্ট সর্টেড অ্যারেটাকে ফর লুপ দিয়ে আমরা জাস্ট প্রকাশ করব। ক্লাসের কোনো খবর নাই নিয়েছিলাম আমি i = 0 থেকে
কেউ রানতে i গেছে ইকুয়াল টু হচ্ছে জাস্ট আমরা যে সর্ট করেছি সর্টেড অ্যারেটাকে হচ্ছে জাস্ট মানে যতগুলো ভ্যালু ছিল সেটা আনসর্টেড তো আগে এই, দেখেছিলাম, কে এখন একটা সর্ট করার mic পরে open হয়েছে, সর্টেড উনি ভ্যালুটাকে এত হচ্ছে জাস্ট নাটক দেখতে চলে। চাচ্ছি। তার জন্য কি করলাম, 0 থেকে শুরু করে রামপুর একটা পোলা আছে, 9 ও পর্যন্ত বলতে দেখব পারে। এবং কয় একটা যে, একটা করে ইনক্রিমেন্ট এতে হবে। দোষা পরে দাও, আগে হওয়ার মিউট পরে করো। আমরা যদি এখন আউটপুটটা দেখতে চাই, আউট হচ্ছে আপনার জাস্ট মাই এরাটা যেটা ছিল ওটাকে জাস্ট দেখে দিব, কিছু না। নিলাম। এনে যে কে কি বালটা পারে আমি আর জানি। এখানে একটা ট্যাব দিয়ে দিই, তাহলে হচ্ছে ফাঁকা ফাঁকা দেখাবে না একটা। দুই একটা আছে, এগুলো আজকে নাই ক্লাসে, আর এগুলো থাকলে অগো জ্বালায় তো বইতেই পারতাম। দেখি আউটপুটটা পাই কিনা। সারে জানে না, সারে জানে না যে পোলা পাইনি এতটা বংশ। সারে চাইয়া থাকবে এরা কারা, এগুলো এনে এতদিনে পড়াইছি। বিশ্বাস করো এক খালায়ও আমি ওকে বারবার কইছি ফার্স্ট সেমিস্টারে বইয়া যে সি প্রোগ্রামিং না শিখা ডাটা স্ট্রাকচার কেউ পারবি না, কোনো হালায়ও সি প্রোগ্রামিং পারে না। এখন গেছে ডাটা স্ট্রাকচার করতে, এখন সব হালার মাথার উপরে দিয়ে যায় সব। আচ্ছা তেমন একটু ঝামেলা হয়েছে। চারেরই বলে ইনপুট লিস্ট ছিল হচ্ছে 12 4 3 1 15, সর্টেডটা হচ্ছে 2 10 21 33 45, ঠিক আছে। আচ্ছা তাহলে একটু মনে হয় চেঞ্জ হয়ে গেছে, 15 1 3 4 12। হ্যাঁ এটা কথা ছিল না, না, এর আগে আমি একটা কয়ে হুদাই সারা তো মজা নিয়ে গেছি, লেগে আমি চুপ রইছি। এই সমস্যা হয়েছে। মানে সারে কয় নাই, 10, এখন 21 পোলা আমারে সারে 15টা আগে কেন আসবে। লাগি আমি কয়ে দিছি একটা হচ্ছে তার আগে আসবে। আচ্ছা সারে আমি আগেই কয়ে দিছি, সারে পরে কয় আরে আগে কই লাগে দেই ওরা কি করে। স্যার এইখানে সি আউটের ভিতরে আমরা মাই অ্যাডে যে দিছি এখানে তো আমরা ডাবল কোটেশনটা দেইনি। জাহানার আমি ডাবল কোটেশন আমার দেওয়ার দরকারটা কি? ওই আমরা তো এটা সারের ভুল ধরতে যাই, জাস্ট কিন্তু অত আউটপুটটা দেখতে নিজেই যাচ্ছি, জানে না কি ভুল ধরছে। জাস্ট আউটপুটটা, আইরে পোলা পান অনলি জাস্ট আউটপুটটা আমরা দেখতে এইটা হইলো যাচ্ছি। জাহানার, আমি Nothing হইলো else. যে কইলাম নদীর একটা মাই হইছে প্রেগন্যান্ট, তোমার যে কইলাম রক্ত কথা কইছে বি পজিটিভ, এইটা 9 মাস চলে ঘুরে ঘুরে বলে নিলাম। আগেই কইয়া Then রাখতে হচ্ছে আচ্ছা, ঠিক আছে, ইকুয়াল টু 1 থেকে শুরু করতে 10 পর্যন্ত 9 পর্যন্ত নিলাম। ভেরিয়েবল নিলাম, টেম্পোরারি ভেরিয়েবল। এই বালটা এখনো আমার মাথা উপরেতে, আরো মায়ের পোলা দ্বারা পাই না এনে রেখে কিস্তা আমি এক সপ্তাহ ধরে, এই 2 সপ্তাহ হইছে এগুলা পড়ি না। ওই নতুন কোর্সে ভর্তি হইয়া একাডেমিক পড়ার বোগা মারে দিছি। এবং যদি সেটা টেম্পোরারি ভেরিয়েবল মায়ের থেকে যদি আচ্ছা 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 পাইছি বল equal to j minus 1, j plus 1 minus 1 হলো, আচ্ছা প্লাস 1 হলো হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল। সারি ধরতে পারতেছে না, আর পোলা পাইলে এই সাবজেক্টটা হইলে রান করি। আমাদের কম্পিউটার সায়েন্সের সবচাইতে কঠিন সাবজেক্ট পুরো 8 বছরের। তো এইটাই পোলা পাইলে বুঝে লাইবে কিছু না পাইরে। আমার এক সপ্তাহ লাগছে খালি মাথার উপরে দা যায় দেই আর জি দৌড়ে বাল বুঝি না কিছু। হেনে তো পোলা পাইনি খিসকে রইছে, ওকে আমি আগে দেখি আমরা আমাদের আউটপুট আসছে কিনা। আর হেনে পোলা পাইনি ভালো পারে না, হেরা বলে ডাটা স্ট্রাকচার পরীক্ষা দেবে। নাজমুল ভাই আমারে কয় যে তুই যদি ডাটা স্ট্রাকচারে পাস করে যাইতারস কোনো মতে, মনে করবি তুই কম্পিউটার সায়েন্স কমপ্লিট তোর। এটা হলো এমন একটা হার্ড সাবজেক্ট। এসে বসছে। এবার মেলছে স্যারের দা। সো দেখতে পাচ্ছি কি আমরা? আমি আর কথাই কম না, দিয়ে যা পরে কুক আমি মনতে থাকি। আচ্ছা এই জিনিসটা একটু আগামী দিন বুঝাই, মাথা ব্যথা করতেছে। স্যারই কাছে আগামী আমি দেখালে হবে? বুঝাম মনে এমন মাথা ব্যথা করতেছে। স্যার সমস্যা নাই, এই প্রোগ্রাম স্যার বুঝতে দিলে এখন স্যার কাজ হবে না যদি স্যার আমরা নিজে না করি। আমি আসলে ওই আমাদের প্রথম থেকে ইনস্ট্রাকশন শর্ট ছিল তো, তো ওই যে ওই মানে বাকিগুলা আসলে ছিল না আমাদের, তো এই জন্য হচ্ছে যে যাই হোক আমরা আগামী ক্লাসে হচ্ছে জিনিস একটু দেখাই, বা আগামী যে কোনো একটা ক্লাসে আমি আবার দেখাই দিবনি। হ্যাঁ মাথা ব্যথা করতেছে, অনেকক্ষণ কথা বলছি তো, তো জিনিসটা আগামী দিন দেখাই। আপনারা হচ্ছে আমি তাহলে আপনাদেরকে কোডটা দিয়ে দিই। হ্যাঁ তাহলে আপনারা কোডটা করেন। স্যার প্রেজেন্টটা কোথায় দিয়ে দেবো স্যার? বুঝি নাই স্যার প্রেজেন্ট দিতে চাইতেছিলাম CSC7 নিয়ে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এটা হচ্ছে এই যে ইয়াতে দেন আপনার এই যে চ্যাট বক্সটা আছে না, আরে আড়াই ঘন্টা 3 ঘন্টা জি স্যার। দেখেন এই যে আমি নিচে দেখেন
চ্যাট উইথ এভরিওয়ান লেখা আছে, এই জাস্ট এইখানে দেখেন সবাই কিন্তু দিয়েছে। স্যার জি তো স্যার, জাস্ট ওইখানে আপনি তো আপনার দিয়েছে। নাম বোঝো তো এটা, নাম তাহলে আমাকেও কি সেমিস্টার অবস্থা হইবে? শিফট আর হচ্ছে আইডি 4টা দিয়ে দেন তাহলে হয়ে যাবে। দেখেন সবাই যেভাবে দিয়েছে জাস্ট এভাবে দিলেই হবে। জি স্যার আমাদের সিএসসি রেগুলার স্যার অনেকেই দেয় না স্যার, আমি তো অ্যাটেন্ডেন্স দিই সব স্যারদের, এই জন্য স্যার তারা দেয় না। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে দিয়ে দিন আর কি সবাই, তাহলে হবে। জি স্যার, আমি কি স্যার আপনাকে ইনবক্সে দেবো স্যার যারা অ্যাটেন্ড করছিল? হ্যাঁ হ্যাঁ দিয়ে দিন, মানে এই সবারটা জাস্ট এখান থেকে কপি করে আমাকে দিয়ে দিন তাহলে হবে। জি স্যার, জি স্যার। জি স্যার, তাহলে আমিও ইনবক্সে দিয়ে দিতেছি স্যার। আর ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠাচ্ছি মেবি। না ইনবক্সে মানে ওটা না, ইনবক্স বলতে ওটা বোঝানো হয় নাই, মানে ওই আমাকে যে বললেন উনি হচ্ছে রেগুলারের আপনার সিআর, তো উনি হচ্ছে এখান থেকে সবারটা নিয়ে সবারটা আমাকে দিবে, মানে পার্সোনাল কার্ডটা না। জি স্যার, আমিও তাই বলতেছি। আমি হলাম আমি ইভিনিং এর সিআর স্যার, সেকেন্ড সিআর, ফার্স্ট সিআর উনি নাই আর কি এখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি ভেবেছিলাম যে তন্দ্রা মনে হয় আপনাদের সিআর। জি জি, উনি ফার্স্ট সিআর, কিন্তু উনি এখন আপাতত নাই, তো উনি বলছে হাজিরাটা আমার দিয়ে দিতে, এই জন্য আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালোই, তাহলে কিছু সমস্যা নেই। আপনারা হচ্ছে এই সিরিয়ালটা নিয়ে আমাকে হচ্ছে সবাই সবারটা তাহলে দিয়ে দিন। আমি তাহলে আজকের মতো এখানে শেষ করতেছি। ওকে আল্লাহ হাফেজ স্যার, সবাইকে। আল্লাহ হাফেজ। ও সালাম দেওয়ার আগেই গেছে কেন? আদম ভাই কি অবস্থা? অবস্থা তো অবস্থা, একজনে দেয় সিরিয়াল আর একজনে কি, কত সুন্দর।